লাইটের মধ্যে এমন কি থাকে যার জন্য এটা এরকম ফ্লিক করে? সেটা এসি সাপ্লাই হাত দিলাম, আমার পিক কত ভোল্টেজ খাওয়ার চান্স আছে? আর এখানে এসিতে জ্বলছে না, কোনোভাবে এটা এসিতে জ্বলছে না। এর ভেতরে একটা আলাদা ভাবে জিনিস ইউজ করা হয়, দ্যাট ইজ কল্ড রেকটিফায়ার। আজকে নতুন চ্যাপ্টার স্টার্ট হবে, অল্টারনেটিং কারেন্ট। ইএমআই এর যে পার্টগুলো আছে না, ওই পার্টগুলো এখানে কাজে লাগবে, অল্প স্বল্প, খুব কম লাগবে বাট অল্প স্বল্প কাজে লাগবে। তো সবার ফার্স্ট আমাদের দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সিয়েট করে নিতে হবে। একটা হচ্ছে গিয়ে এসি কারেন্ট কি, আর একটা হচ্ছে ডিসি কারেন্ট কি। ওকে, ফার্স্ট হচ্ছে গিয়ে একদিকে আমরা বলবো ডিসি কারেন্ট বা ডিরেক্ট কারেন্ট, আরেকদিকে আমরা বলবো এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট। ওকে, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করবে, হ্যাঁ, রেকর্ডের মতন হবে, তোমাদের এইদিকে কোনো দেখার দরকার নেই। তোমার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা তুমি তোমার মতন করবে। এবার দেখো, ডিসি কারেন্ট যেটা রয়েছে সেটাকে আমরা কি বলি? ডিসি কারেন্ট মানে ডাইরেক্ট কারেন্ট। আর আমরা এত সময় পর্যন্ত যা যা স্টাডি করেছি, পুরোটা স্টাডি কার উপরে করেছি? ডিরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্টের উপরই করেছি। তো ডিসি কারেন্টের ক্ষেত্রে সবার ফার্স্ট যে লাইন লিখবো, দ্যাট ইজ ইউনিডিরেকশনাল কারেন্ট, মানে একটা দিক বরাবরই যায়। এটা কেমন টাইপের কারেন্ট যদি বলবে এটা একটা ইউনিডিরেকশনাল কারেন্ট। ইউনিডিরেকশনাল কারেন্ট, ইউনিডিরেকশনাল কারেন্ট। আচ্ছা, ইউনিডিরেকশনাল কারেন্ট মানে কি? যদি একই দিক বরাবর যায়, তাহলে আমরা এখানে না সবসময় দুটো গ্রাফ আঁকবো। একটা হচ্ছে ভি এর সাথে, ভি মানে ভোল্টেজ, ভি এর সাথে টি এর গ্রাফ আঁকবো, আর আঁকবো আই এর সাথে টি এর গ্রাফ। আরেকটা কার সাথে গ্রাফ আঁকবো? সাইড বাই সাইড আই এর সাথে টি এর গ্রাফ, আই এর সাথে টি এর গ্রাফ। এবার শোনো, আমি এরকম ভাবে দুটো গ্রাফকে আর আলাদা আলাদা ভাবে আঁকবো না, আমি একটা গ্রাফের মধ্যে এভাবে রিপ্রেজেন্ট করব, যে যাতে তুমি একবারে বুঝতে পারো যে ভি আর আই এর গ্রাফ কেমন হবে। কিভাবে আঁকবেন স্যার? এভাবে আঁকবো। দেখো, একটা লাইন এদিক বরাবর আমি টানলাম টি, আর আমি এদিক বরাবর যে লাইনটা টানবো, আমি এদিক বরাবর ভি অবলিক আই লিখে দেবো। তাই তুমি কি বুঝে যাবে যে এদিক বরাবর আমার ভিআই আছে আর এদিক বরাবর আমার টি আছে। চলো, গ্রাফগুলোর প্রকৃতি কেমন হবে আমি একটা একটা করে গ্রাফ আঁকছি। এটা হচ্ছে কি আমার ভি, আর এটা হচ্ছে কি আমার টি। মনে করো ফার্স্ট গ্রাফ আমার এমন এলো। সেকেন্ড, এদিক বরাবর মনে করো ভি আর এদিক বরাবর হলো টি। তুমি আই দিয়েও আঁকতে পারো, কোনো যায় আসে না, ভি অবলিক আই, ভি অবলিক আই। আচ্ছা দেখো, আমি যদি ওপর 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 গ্রাফ আঁকি, এটাকেও না ইউনিডিরেকশনালি বলবো। ইউনিডিরেকশনাল মানে হয় পজিটিভ নয় নেগেটিভ। যেমন ধরো এটা পজিটিভ, এটা পজিটিভ। আচ্ছা, এটা কি হবে স্যার? এরকম টাইপের যদি কার্ভ থাকে, হ্যাঁ, দ্যাট ইজ কল্ড অলসো ডিসি কারেন্ট। ঠিক আছে, এটাকে আমরা কি টাইপের কারেন্ট বলবো? ডিসি কারেন্ট বলবো, কেননা ইউনিডিরেকশনাল। আচ্ছা, বুঝতে পারলাম। যদি এমন টাইপের গ্রাফ দেয় তাহলে আমরা কি বুঝবো? এদিকে ভি আছে, এদিকে আই আছে, কিন্তু এবার গ্রাফ মনে করুন স্যার নিচের দিক বরাবর, তাও আমরা কি বলবো? এগুলোকে ডিসি কারেন্টই বলবো, কেননা একটা দিক বরাবরই রয়েছে, নিচে মানেও একটা দিক বরাবরই আছে। মনে করো এরপরে এমন টাইপের গ্রাফ দিয়েছে, এমন টাইপের গ্রাফ দিয়েছে যে ওয়েভ দিয়ে একটা সাইড, মানে এখানে যে বাক্স 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 করে দিল এরকম, আবার একটা পালস, আবার তার কিছু সময় পরে আবার এরকম টাইপের দিয়েছে, কিন্তু সেটাও কোন ডিরেকশন বরাবর রয়েছে? একটা ডিরেকশন বরাবরই আছে। যদি একটা ডিরেকশন বরাবর যে কটা জিনিস থাকবে, তাহলে সেগুলোকে আমরা কি টাইপের কারেন্ট বলবো? ডিসি কারেন্ট বলবো। আচ্ছা, যদি ইউনিডিরেকশনাল না হয় মানে বোথ ডিরেকশনে যেতে হবে, তাহলে ইউনিডিরেকশন না মানে বোথ ডিরেকশনে যাবে। আর আগের বার কি ভ্যালু ফ্ল্যাকচুয়েট করছিল? বলবে ইয়েস, ভ্যালু ফ্ল্যাকচুয়েট করছিল একটা কার্ভ বাদে, বাকি সবকটার জন্যই কি হচ্ছিল? ফ্ল্যাকচুয়েট করছিল। বোথ ডিরেকশন তো হবে, প্লাস এটার ক্ষেত্রে যদি ফ্ল্যাকচুয়েট দ্য ভ্যালু, যদি ভ্যালু ফ্ল্যাকচুয়েটও করে, তাও আমরা সেটাকে এসি কারেন্টের মধ্যেই ধরবো। এবার আমরা এটার জন্য সিমিলারলি না দুটো কার্ভ আঁকবো। আমরা সেই যেমন ভাবে এখানে যা যা কার্ভ এঁকেছি, এখানেও কয়েকটা কার্ভ আঁকবো। আমি এখানে স্পেসিফিক্যালি একটা, দুটো আর তিনটে কার্ভ আঁকবো, টোটাল একটা, দুটো, তিনটে। প্রথম যে কার্ভ, এই কার্ভটা এরকম, আর খুবই ফেমাস কার্ভ, দ্যাট ইজ কল সাইনোসুডিয়াল কার্ভ। ঠিক আছে, আমি এদিক বরাবর ভি এ অবলিক আই আর এদিক বরাবর টি লিখে এটার নাম কি দেবো? সাইন কার্ভ। এটার নাম হচ্ছে আমার সাইন কার্ভ। এরপরে আমি যদি ত্রিভুজাকার কার্ভ আঁকি, এটাকে আমরা বলি ট্রায়াঙ্গুলার কার্ভ। ওকে, এখানে ভি থাকবে, অবলিক আই থাকবে, আর এর সাপেক্ষে টি, টাইমের ফাংশন হিসেবে। তার মানে মোট কথা, এসি কারেন্টে টাইমের ফাংশন হিসেবে কি চেঞ্জ হয়? ডিরেকশন চেঞ্জ হয়। আর এটার ক্ষেত্রে টাইমের ফাংশন হিসেবে ডিরেকশন চেঞ্জ নাও হতে পারে। কারণ কেউ যদি জিজ্ঞাসা করো মান কি চেঞ্জ হবে, উত্তর হবে হ্যাঁ, মান চেঞ্জ হবে। কেন মান চেঞ্জ হবে? দেখো, তুমি একটা ব্যাটারির ক্ষেত্রেও দেখবে, চার্জ যখন করো তখন ধীরে ধীরে কি হয়? চার্জ বাড়তে থাকে, আবার কিছুটা টাইম পর কমে যায় না। তাহলে কি মান কি ফিক্স থাকে সব সময়? উত্তর হলো না, মান ফিক্স থাকে না। কিন্তু কি ফিক্স থাকে? ডিরেকশন ফিক্স থাকে, কখনো নেগেটিভ হতে পারে না। ঠিক আছে,
তাহলে এরকম টাইপের কার্ভ। তারপরে আমরা কি আঁকলাম, এটা তার মানে ট্রায়াঙ্গুলার কার্ভ, এটার নাম হচ্ছে কি আমাদের ট্রায়াঙ্গুলার কার্ভ। আর লাস্ট আমাদের যে কার্ভ আছে, দ্যাট ইজ কল্ড স্কোয়ার কার্ভ বা রেক্ট্যাঙ্গেল কার্ভ। আরে দ্যাট ইজ কল্ড স্কোয়ার কার্ভ অর রেক্ট্যাঙ্গেল কার্ভ। হ্যাঁ এসো, স্কোয়ার কার্ভ অর রেক্ট্যাঙ্গেল কার্ভ। ওকে, এইভাবে যদি চলতে থাকে, ঠিক আছে, টাইমের সাপেক্ষে যদি ভ্যারি করে এইভাবে চলতে থাকে, তাহলে আমরা এটার নাম কি দেব, স্কোয়ার কার্ভ অর রেক্ট্যাঙ্গেল কার্ভ। ওকে, স্কোয়ার কার্ভ অর রেক্ট্যাঙ্গেল কার্ভ। আচ্ছা, এবার শোনো, এই তিনটে কার্ভের মধ্যে আমাদের ফার্স্ট কার্ভটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যদি জিজ্ঞাসা করো স্যার কেন ইম্পর্টেন্ট, কারণ এটার ক্ষেত্রে না সব থেকে এফিশিয়েন্ট হয়, আর এটাকে তৈরি করাও ইজি। ইম্পর্টেন্ট, মেন, বেসিক্যালি আমরা আপাতত বলবো এফিশিয়েন্ট প্লাস ইজি। এই কার্ভটা তৈরি করা আমাদের জন্য কি হবে, সব থেকে বেশি ইজি হবে এই তিনটের মধ্যে। তাহলে আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট কোন কার্ভটা হবে, ফার্স্টের কার্ভটা হবে। ওকে, আর আমরা এখন স্টাডি কার জন্য করব, ফার্স্টের কার্ভটার জন্য করব, ঠিক আছে। সাইনোসয়েডাল কার্ভ নিয়ে আমরা আলোচনা করব। এবার যদি সাইনোসয়েডাল কার্ভ, এগুলোর মধ্যে থেকে যে কটা আঁকবে এঁকে নাও। এটার ক্ষেত্রে দরকার হলে বেশি কার্ভ আঁকার দরকার নেই, একটা আঁকো। আর এটার ক্ষেত্রে তো বুঝতেই পেরেছো, অনলি ওয়ান ডিরেকশন, মানে হয় পজিটিভ অর নেগেটিভ, হয় পজিটিভ হবে নয় নেগেটিভ হবে, পজিটিভ যাবে অর নেগেটিভ যাবে অর। আর এটার ক্ষেত্রে কি হবে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ, পজিটিভ অ্যান্ড নেগেটিভ, পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুদিকেই হবে। যেটুকু তোমার রাফ রাফ দরকার সেগুলো লিখে নাও, বেশি নোটের দিকে ফোকাস করো না। এমনিও তো এমসিকিউ এক্সাম, যত বেশি ডেটা মাথায় রাখতে পারবে তত ভালো। চলো, আই থিঙ্ক কি বিষয় সব বুঝতে পেরেছো। এবার আমরা বেশিরভাগ ক্ষেত্রে সাইন কার্ভ নিয়ে পড়বো। তো আমরা ফার্স্ট এটাকে এইগুলো পড়ার আগে আমাদের জানতে হবে যে তাহলে এই যে কারেন্ট বা এই যে ভোল্টেজ, এটাকে উৎপন্ন করে কিভাবে। আর এটাকে উৎপন্ন করার জন্য আমরা ইউজ করি এসি জেনারেটর। ওকে, এটার জন্য আমাদের কারেন্ট তৈরি করতে হবে। তো আমরা কি ইউজ করি এর জন্য যদি বলে, তাহলে তুমি বলবে স্যার এর জন্য ইউজ করা হয় এসি জেনারেটর, এসি জেনারেটর। আচ্ছা স্যার, এসি জেনারেটর কিভাবে কারেন্ট তৈরি করে বা কি, সে তো বুঝতেই পারছো কারেন্ট তৈরি করবে, তার মানে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা মেকানিক্যাল এনার্জি থাকবে। আর সেই মেকানিক্যাল এনার্জিকে কিসে কনভার্ট করবে, মেকানিক্যাল এনার্জি বলো কিসে কনভার্ট হবে, ইলেকট্রিক এনার্জিতে। মেকানিক্যাল এনার্জি আমাদের ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হবে, মেকানিক্যাল এনার্জি আমাদের ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হবে। আচ্ছা, মেকানিক্যাল এনার্জি যদি আমাদের ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়, তাহলে তার জন্য আমরা কি করব, সবার আগে আমরা বেসিক ইকুয়েশন লিখব। বেসিক ইকুয়েশন কি বলে, বেসিক ইকুয়েশন ফ্লাক্সের জন্য বলে বি ডট এ, ফাই ইজিক্যালস টু কি হয়, বি ডট এ। এবার আমরা জানি এই জায়গা থেকে যদি আমরা অ্যাঙ্গেল তুলে নিই তাহলে হবে আমাদের বি এ কস থিটা। এবার এই জায়গা থেকে আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু টাইম, কেননা টাইমের সাপেক্ষে যে ডিস্ক আছে বা যা সিস্টেম থাকবে সেই সিস্টেম রোটেট করবে না। তো আমরা ডিফাই ডিটি যদি করি, তো আমরা বি আর এ তো আমাদের জন্য কনস্ট্যান্ট হয় জেনারেলি, আর ডিডিটি মেনলি বেসিক্যালি কার উপরে করতে হবে, কস থিটার ওপর। আর আমরা জানি থিটার জায়গায় কি বসানো যায়, ওমেগা টি। তাহলে আমরা এই জায়গা থেকে বি, যদি তুমি না সৃষ্টির কারণকে ধরে নাও তাহলে মাইনাস নিয়ে নাও, আরো বেটার হবে। তাহলে একেবারে ডাইরেক্ট প্লাসের রেজাল্ট আসবে, কিন্তু এমন কোনো ব্যাপার নেই, মেন মডের মান নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, মেনলি মডের মান নিয়ে কাজ করতে হয়। কিন্তু তোমার যদি মনে হয় না এর আগে তো একটা স্যার মাইনাস ছিল, ডিফাই ডিডি করার পর, তাও করতে পারো। কিন্তু যদি তোমার মনে হয় যে শুধুমাত্র মডের মান নিয়েই তো কাজ করবো, তো শুধু মানগুলো লিখে যাও। এখানে আমার বি এ রইলো, কস ওমেগা টি এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, মাইনাস ওমেগা, এটার জন্য তো মাইনাস ওমেগা, আর সাইন ওমেগা টি, মাইনাস ওমেগা সাইন ওমেগা টি। তাহলে আগে কি আসবে, মাইনাস ওমেগা এ বি আর
সাইন ওমেগা টি। এই যে ফার্স্টে যে পার্টটা রয়েছে না, এই যে ফার্স্টের যে পার্টটা রয়েছে, এটাকে কি বলে বলতে পারবে? এটাকে পড়িয়েছিলাম না আগে, কি বলে এটাকে? এটাকে কি বলে? পিক ভোল্টেজ। কার ফরম্যাটে লিখেছি? এটা ভোল্টেজ না আমাদের। ডিফাই ডিটি মানে কি? ই, আর ই মানে কি? ভি না? তাহলে আমাদের এটাকে এভাবে বলতে পারি, ভি ইজ ইকালস টু ভি নট সাইন ওমেগা টি, ভি নট সাইন ওমেগা টি। এবার তোমরা জানো যে যদি আমরা ভি এর এক্সপ্রেশন পেয়ে যাই, ভি এর এক্সপ্রেশন কি পেয়েছি বলো? ভি নট সাইন ওমেগা টি। আচ্ছা, আজকের অনেকগুলো পরপর আমি ডেরিভেশন করবো, তোমাদের একটাও ডেরিভেশন করার দরকার নেই। পরীক্ষায় কোনো ডেরিভেশন আসবে না, তোমরাও কোনো ডেরিভেশন করবে না। আমি ডেরিভেশনগুলো করবো, তোমরা আমার সাথে সাথে দেখবে আর বলার চেষ্টা করবে যে আমি জানি কিনা, কারণ আজকে অনেক ম্যাথমেটিক্যাল স্কিল কার কেমন অনেক কিছু বুঝতে পারা যাবে। তো আমার এখানে মনে করো ভি নট আছে, আমি যদি ভি কে আর দিয়ে ডিফারেন্সিয়েশন করে দিই, তাহলে এদিক বরাবর আমি ভি নট কেও আর দিয়ে ডিফারেন্সিয়েশন করব, আর আমি এটাকে কি পাবো বলো? সাইন ওমেগা টি। আমরা জানি ভি বাই আর কে কি বলে? আই, কারেন্ট। তাহলে ভি নট বাই আর কে কি বলবো? আই নট নিশ্চয়ই, আর এটা আমাদের সাইন ওমেগা টি। এবার শোনো, আমি এখানে তার মানে এগুলোকে একটু নাম দিয়ে ক্লাসিফাই করি যে কোনটা কি, ভালোভাবে একটু বোঝার চেষ্টা করি প্রত্যেকটার মানে কি। সর ফার্স্ট আছে হচ্ছে গিয়ে এখানে আই। এখানে দেখো যে আইটা আছে, আই ইজ এ ফাংশন অফ টি, তাই না? টাইমের ফাংশন না? তার মানে টাইমের সাপেক্ষে কারেন্ট পরিবর্তনশীল। এটার মানে কি বলতে চাইছে? টাইমের সাপেক্ষে কারেন্ট পরিবর্তনশীল। টাইম এর সাপেক্ষে সাপেক্ষে আই আই পরিবর্তনশীল, আই পরিবর্তনশীল। আচ্ছা চলো নেক্সট যদি আমরা বলি, এরপরে কি আছে? তুমি বলে স্যার নেক্সট আছে এখানে আই নট। আই নট মানে কি? আই নট মানে মাথায় রাখবে পিক কারেন্ট, পিক কারেন্ট, কারেন্টের সর্বোচ্চ মান। পিক কারেন্ট মানে কারেন্টের সর্বোচ্চ মান, পিক কারেন্ট মানে কারেন্টের সর্বোচ্চ মান, সব থেকে ম্যাক্সিমাম কত কারেন্ট দিতে পারবে। তারপরে বলো এখানে কি আছে? সাইন, তো সাইনের একটা কিছু পার্ট আছে। তারপরে ওমেগা। আচ্ছা ওমেগা মানে কি কি লেখা যায় বলো? ফার্স্ট এটা লেখা যায় 2π/t। ওমেগা মানে এটা লেখা যায় না? আগে পড়েছে 2π/t। আর 1/t মানে কি লেখা যায়? এফ লেখা যায়। তাহলে এটাকে আবার কি লেখা যায়? 2πf। তার মানে আমাদের এভাবেও আমরা এক্সপ্রেশনটাকে লিখতে পারি। এবার শোনো, আমি যখন কার্ভ আঁকবো সাইডে, আমি তো এইদিকে তাকাও, আমি যখন কার্ভ আঁকবো নোটসের থেকে আগে এদিকে দেখে নাও, ভালোভাবে এই জিনিসগুলো ফলো করো। আমি যদি একদিক বরাবর ভি অবলিক আই আঁকি আর এদিক বরাবর টি আঁকি, দুটো গ্রাফি কি সেম হবে? আগে বলো, দুটো গ্রাফি কি প্রপারলি সেম হবে? উত্তর হলো না, হবে না। কেন হবে না? বলবে স্যার আর এর যখন আপনি নেবেন, মানে আর এর উপর তো আই ডিপেন্ড করে, তার মানে কিছু একটা নাম্বার ভাগ হয়ে যাবে, তাই না? আরে ভি ইজ ইকুয়ালস টু দ্য আই আর, আর দিয়ে ভাগ করার পরেই তো আমি কারেন্ট পাবো। তো আমি আগে মনে করো ভি এর কার্ভ আঁকলাম। তোমরা কি জানো যে সাইনের কার্ভ এমন হয়? বলো কারা কারা জানো, হাত তোলো। কেউ না জান আগে দাঁড়ান, কে জানো না হাত তোলো, কোনো সমস্যা নেই, একজন দুজন, ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি কে কিভাবে কার্ভ আসে। আচ্ছা এইটার ক্ষেত্রে এই এই যে এরকম টাইপের কার্ভ আসে না, সাইনের ক্ষেত্রে, সাইনের ক্ষেত্রে এরকম টাইপের কার্ভ আসে, যারা জানো। এবার আমরা দেখো এখানে আমি যদি পারলে আমরা এটা করতে পারি না যে কারেন্টের ক্ষেত্রে হয় মান বাড়বে বা কমবে, কার উপর ডিপেন্ড করবে? সেটা রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করবে। যদি রেজিস্ট্যান্স একের থেকে বেশি হয় তাহলে কি হবে? কম হবে। আর যদি রেজিস্ট্যান্স একের থেকে বড় হয় তাহলে কি হবে? নিচে নামবে। আর জেনারেলি রেজিস্ট্যান্সের মানে একের থেকে বড় ধরে যদি আমি কার্ভ আঁকি, আমি যদি রেজিস্ট্যান্সের মান বড় ধরে যদি আমি কার্ভ আঁকি, তাহলে বলো এই কার্ভটা আর একটু ডাউন আসবে। কোনটা ডাউন আসবে? বলে স্যার অ্যাম্পলিটিউড ডাউন আসবে। বাট যেই পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে সেই পয়েন্টে গিয়ে শেষ হবে, সেটা কে ডিফাইন করে? সেটা ডিফাইন করে তো এটা সাইন ওমেগা টি ডিফাইন করে না। আর আই নট কি রিপ্রেজেন্ট করে? আই নট কি রিপ্রেজেন্ট করে? ম্যাক্সিমাম ভ্যালুকে। আই থিঙ্ক যাদের গ্রাফের মানে ওয়েভে যাদের গ্রাফ মাথায় নেই, আমরা চলো একবার রিভিশন করি গ্রাফ, আই থিঙ্ক আরো বেটার ভাবে বুঝতে পারবো। ঠিক আছে চলো আগে গ্রাফ রিপ্রেজেন্টেশন করি, গ্রাফের ক্ষেত্রে কি রিপ্রেজেন্টেশন আসবে আমাকে বলো। ভি ইকুয়ালস টু একটা ইকুয়েশন কি আসবে? ভি নট সাইন ওমেগা টি। আর একটা ইকুয়েশন কি আসবে? আই নট সাইন ওমেগা টি। বলো ওমেগা সমান সমান কি কি লেখা যায়? 2π/t বা 2πf। চলো অঙ্কের জন্য এটুকুই এনাফ আজকে, ঠিক আছে? এটুকু পার্টের অঙ্কের জন্য আমাদের এটুকুই এনাফ। এবার দেখো আমরা কার্ভ আঁকছি এর সাথে, তো একদিক বরাবর আমরা একটা এখানে অ্যাক্সিস টানছি আর এদিক বরাবর অ্যাক্সিস টানছি। আমি দুটো গ্রাফকে একসাথে আঁকবো। আমি এদিক বরাবর আমার ভি নেব আর এদিক বরাবর আমি টি নেব, তাই না? এদিক বরাবর আমি টি নেব, ভি আর টি, আর এই এর সাথে আরেকটা কে থাকবে? আই থাকতে পারে। আচ্ছা মনে করো আমি একটা রেজিস্ট্যান্স আছে ভেবে ধরে নিচ্ছি, রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের মান কত? আর। আর কি? আর হলো রোধ। তাহলে বলো রোধের সাথে ভি এর সম্পর্ক কি হবে? বলে স্যার ভি ইজ ইকুয়ালস টু আই আর। আচ্ছা এভাবেও লেখা যায় না, ভি নট ইকুয়ালস টু আই নট আর। পিক কারেন্টের সাথেও তো লেখা যাবে, পিক কারেন্ট এর সাথে মাল্টিপ্লাইড বাই রেজিস্ট্যান্স ইকুয়ালস টু
পিক ভোল্টেজ। আচ্ছা, এবার আমি যদি ফার্স্ট ভি এর সাথে কার্ভ আঁকি, আর কার্ভটা আমি কিভাবে আঁকবো শোনো। আমরা যে ইকুয়েশন পেয়েছি অলরেডি, এটা পেয়েছি না, ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি। ওকে, চলো এটা আঁকি আগে, ভি নট সাইন ওমেগা টি। আচ্ছা, আমি এখানে কতগুলো জিনিস লিখছি। সবার আগে টি ইকুয়ালস টু 0, তারপরে টি ইকুয়ালস টু টি বাই 4, তারপরে টি ইজ ইকুয়ালস টু টি বাই 2, তারপরে টি ইজ ইকুয়ালস টু 3t বাই 4, তারপরে কি আঁকবো বলো, টি ইকুয়ালস টু ক্যাপিটাল টি। তোমাদের মনে আছে এগুলো ওয়েভে করতাম, ওয়েভে আগে ক্লাস 11 এর লাস্ট চ্যাপ্টারে ছিল। আচ্ছা, তার মানে এটাকে আমি বলো কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ভি নট সাইন অফ ওমেগার জায়গায় কি লিখবো বলো, 2 পাই বাই টি, 2 পাই বাই টি, ক্যাপিটাল টি বসবে, 2 পাই বাই ক্যাপিটাল টি মাল্টিপ্লাইড বাই স্মল টি। আমরা প্রত্যেকটাতে কি করব, স্মল টি এর মান বসাবো। চলো প্রথমটার মান বসাই, বলো কি হবে প্রথমটার মান বসালে। বলে স্যার মান বসান টি এর জায়গায় 0, তাহলে ভি ইজ ইকুয়ালস টু আসবে ভি নট সাইন ওমেগা ইন্টু টি এর জায়গায় কত বসবে 0, তার মানে সাইন 0 মান কত 0, তাহলে গ্রাফ অ্যাট টি ইজ ইকুয়ালস টু 0 তে এই জায়গা থেকে কত হবে বলো, 0 থেকে স্টার্ট হবে, হ্যাঁ কি না। আচ্ছা, এরপরে কি হবে, বলে স্যার এরপরে টি বাই 4 এ যাবে, বা টি বাই 4 এর জন্য কি ইকুয়েশন আসবে, বলে স্যার ভি ইজ ইকুয়ালস টু ভি নট সাইন অফ ওমেগার জায়গায় বলো কত বসাবো, 2 পাই বাই টি। আচ্ছা, এখানে বসাও 2 পাই বাই টি মাল্টিপ্লাইড বাই স্মল টি এর মান কত, এখানে টি বাই 4, টি বাই 4 বসাও, বলো টি টি কেটে যায়, 2 দিয়ে কাটলে এটা, তার মানে সাইন পাই বাই 2 এর মান কত 1, তার মানে সাইন পাই বাই 2 90 ডিগ্রি মানে 1, তাহলে এটা কত হবে ভি নট, কখন ভি নট হবে টি বাই 4 এ। আচ্ছা, তারপরে আছে টি বাই 2, বলো টি বাই 2 তে কত হবে, বলে স্যার ভি নট সাইন অফ 2 পাই বাই টি, এই পর্যন্ত তো থাকবে, আর টি এর জায়গায় কত বসবে টি বাই 2, চলো টি টি কেটে দাও, বলো কত আসবে, এটা পাই, সাইন পাই এর মান কত, পাই মানে 180 ডিগ্রি না, তার মানে 180 সাইন 180 ডিগ্রির মান কত হয় 0। চলো তারপরে বলো 3t বাই এটা, তাহলে ভি নট সাইন অফ, এখানে আমি বসাবো কত 2 পাই বাই টি মাল্টিপ্লাইড বাই 3t বাই 4, টি টি কেটে দাও, এখান থেকে 2 দিয়ে কাটলে এটা 2, তার মানে 3 পাই বাই 2 মানে 270 ডিগ্রি, 270 এর জন্য হয় -1, তাহলে -1 আসলে এটা আসবে মাইনাস ভি নট। চলো লাস্ট কার্ভ টি এর জন্য, টি এর জন্য কত আসবে, বলে স্যার ভি ইজ ইকুয়ালস টু ভি নট সাইন অফ 2 পাই বাই টি মাল্টিপ্লাইড বাই টি, টি টি কেটে যাবে, টি টি কেটে গেলে সাইন পাই, সাইন 2 পাই, সাইন 2 পাই মানে সাইন 360, 360 এর মান কত হবে 0, তো এখানে আমরা বসাবো 0। এবার দেখো কার্ভ কমপ্লিট করি, কখন কি মান হবে, যখন ভি নট মানে যখন টি ইজ ইকুয়ালস টু 0 তখন কোথায় থাকবে 0, তারপরে কোথায় যাবে ভি নটে, কখন কখন প্রত্যেকটা পার্ট ভেঙে নাও, এটা হচ্ছে কি আমাদের টি বাই 4, এখানে কোথাও রাখো টি বাই 2, এটা কোথায় রাখো 3t বাই 4, তারপরে কোথায় রাখো টি, এরকম ভাবে পার্টে 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 ব্রেক করো। তাহলে শুরুতে বলো কত আসবে 0, 0 থেকে স্টার্ট হবে টি বাই 4 এ ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম টি বাই 4 এ ম্যাক্সিমাম, পিক কারেন্ট না এটাই পিক কারেন্ট, তারপরে কি হবে ডাউন 0, আবার পিক, আবার 0, এভাবে কার্ভ যাবে না। তাহলে আমরা এই কার্ভের জন্য এই যে হাইয়েস্ট পয়েন্ট, এই হাইয়েস্ট পয়েন্টটার নাম কি দেবো বলো, ভি নট, এটা আমাদের কোন পয়েন্ট ভি নট পয়েন্ট না, বলো হ্যাঁ কি না, এটা তো সব থেকে হাইয়েস্ট পয়েন্ট, আর এর জন্য আমাদের আসবে ভি নট। আচ্ছা, এর সাপেক্ষে শুধু আই নটের ডিফারেন্স কি, বলো স্যার ভি নট ইজ ইকুয়ালস টু আই নট মাল্টিপ্লাইড বাই আর, মানে আপনি যদি আই নট বের করতে চান কি দিয়ে ভাগ করতে হবে, আর দিয়ে ভাগ করতে হবে, তাহলে হয় যদি একের থেকে বড় হয় তাহলে কমবে, আর একের থেকে ছোট হলে বাড়বে, একের থেকে কম আর একের থেকে বেশির উপর ডিপেন্ড করে। তো আমি ধরে নিলাম আমারটা কম, একের থেকে বেশি, তার মানে কম হবে, তার মানে কার্ভ কেমন হয়ে যাবে, কম হয়ে যাবে, বাট একই পয়েন্টে গিয়ে ম্যাচ করবে। তার মানে এখানে এই মানটা কি ছিল ভি নট, কিন্তু এই মানটা কি হবে, এই মানটা হবে আমাদের আই নট, এই পিক মানটার নাম আমরা কি দেবো আই নট, বোঝা গেল। দুটো কার্ভ আছে। এবার আমার দেখো যেই পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে আর সেই পয়েন্টে গিয়েই কার্ভ শেষ হয়েছে, যদি এমন হয় তাহলে আমরা এদের ক্ষেত্রে বলতাম ফেজ জিরো। যদি একই জায়গা থেকে স্টার্ট হয় আর একই জায়গায় গিয়ে শেষ হয়, মানে আমরা প্রারম্ভিক বিন্দু আর অন্তিম বিন্দু যদি একই জায়গায় শেষ হয় তাহলে আমরা তাদেরকে কি বলি, সেম ফেজে আছে, সেম ফেজে আছে বা সমদশায় আছে। যেমন আমরা এখানে কার্ভ এঁকেছি সমদশায়, কার্ভ সমদশায় আছে। ওকে, এই কার্ভ কিসে আছে, সমদশায় আছে। যদি কিছু লেখার থাকে লিখে নাও।
হুম হুম, এটাই মনে হয় হাইয়েস্ট ব্রাইটনেস গো। তা আমি দেখে নিচ্ছি, দাঁড়াও। সব থেকে এটাই পিক। এটা বাড়ালে কি কিছু না, এটা তো আরো তো অসুবিধা হয়। এই পর্দাটাকে চেঞ্জ করে আটকে দিতে হবে, তাহলে আর প্রবলেম হবে না, এই দিক থেকে লাইটটা বেশি আসে আরো। এইটাই চলে এসো না, এই এই বেঞ্চটা চলে এসো, সমস্যা নেই। একটু চেপে যাও দেবলি না, দেব ওই বেঞ্চটাতে বসে পড়ো, অসুবিধা নেই। চলো এবার শোনো, এটা চেঞ্জ করি। চলো ভোল্টেজের ইকুয়েশন বলো, ভোল্টেজের ইকুয়েশন কি আসবে? ভি ইজ ইকালস টু ভি নট সাইন অফ ওমেগা টি, আর আই ইকুয়ালস টু কি আসবে? আই নট সাইন অফ ওমেগা টি। এবার দেখো, এর আগের যে কার্ভটা ছিল না, এটাতে মজা একটা জায়গায় ভালো ছিল, যে একই জায়গায় এসেছে একই জায়গায় শেষ হয়েছে। বাট সবসময় তো এমন নাও হতে পারে, একই জায়গায় এসে অন্য জায়গায় গিয়ে শেষ হলো। তো আমাকে তোমরা, আমি পরে পড়াবো কি হ্যাঁ কি না সেগুলো পরে, তুমি আগে আমাকে বলো কোনটা একই জায়গায় এসে শেষ হয়েছে আর কোন কার্ভগুলো একই জায়গায় এসে শেষ হয়নি। এখানে আমি আর সেটা দেখেই বলে দেওয়া যায়, আর আই থিঙ্ক তুমি বলতে পারবে। বলো, এইখানে আমি কার্ভ আঁকলাম, এটা টি নিলাম, এটা আই আই অবলিক ভি নিয়েছি, এই একটা কার্ভ এঁকেছি, আর এখানে আরেকটা কার্ভ এঁকেছি। বলো এরা একই জায়গায় গিয়ে শেষ হওয়া গ্রাফ? বলবে হ্যাঁ। বলবে এই একটা পূর্ণ সাইকেলেতে এই জায়গা থেকে স্টার্ট হয়েছে আর এই জায়গাতেই শেষ হয়েছে। বলো এটা এটা, তারপরে বলো এরা সেম ফেজে আছে কিনা, এটা এরা এরা কি সেম ফেজে? অ্যান্সার হবে ইয়েস, সেম ফেজে, এরা সেম ফেজে আছে। বলো এরা কি সেম ফেজে আছে? চলো বলো বলো এরা কি সেম ফেজে আছে? এরা সেম ফেজে আছে না, কেননা এটা কোথায়, এখানে, আর এটা এখানে গিয়ে শেষ হয়েছে। বলো এরা কি সেম ফেজে আছে? বলো এরা সেম ফেজে আছে না। তার মানে যারা একই জায়গা থেকে উৎপন্ন হয়ে একই জায়গায় গিয়ে যদি শেষ হয়, তারাই সেম ফেজে থাকে। যারা একই জায়গা থেকে উৎপন্ন হয়ে আরেক জায়গায় অন্য জায়গায় গিয়ে শেষ হয়, তারা অন্য কোনো ফেজে আছে, তাই না? এমন হতে পারে, এমন হতে পারে। তো আমি একটা কাজ করি, এই যে ইকুয়েশনটাকে না এভাবে লিখছি, দেখো কিভাবে লিখছি। ভি ইজ ইকালস টু, আমি লিখছি ভি নট, ভি ইজ ইকালস টু লিখছি ভি নট সাইন অফ ওমেগা টি প্লাস ফাই ওয়ান। মানে প্রথমটা কত ফেজে আছে? ফাই ওয়ান ফেজে আছে। আচ্ছা দ্বিতীয়টা কত ফেজে আছে? এটা হচ্ছে ভি ওয়ান, আর এটা হচ্ছে ভি টু। বলো ভি টু, ভি নট সাইন অফ ওমেগা টি মাইনাস, সরি প্লাস ফাই টু। বলো এবার আমি যদি বলি এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে, বলো তো ফেজ ডিফারেন্স কিভাবে ফাইন করি? বলবে স্যার অ্যাঙ্গেল বিয়োগ করতে হয় না? তাহলে আমাদের কি বিয়োগ করতে হবে? ওমেগা টি প্লাস ফাই টু মাইনাস ওমেগা টি প্লাস ফাই ওয়ান, অ্যাঙ্গেল দুটোর বিয়োগ। বলো বিয়োগ করলে কত আসবে? ফাই টু মাইনাস ফাই ওয়ান। তাহলে ফেজের ডিফারেন্স কত পেলাম? ফাই টু মাইনাস ফাই ওয়ান। বলো কারো সমস্যা আছে এটায়? আচ্ছা, এবার আমরা তার মানে সেম ফেজ আর অপোজিট ফেজ, মানে সেম ফেজ আর অপোজিট ফেজ এগুলো আগে ওয়েভে পড়েছিলাম। আমরা এখানে সেম ফেজ আর অপোজিট ফেজ পড়ার দরকার নেই, যে কে কার সাথে সেম ফেজে আছে, কে কার সাথে অপোজিট ফেজে আছে সেগুলো। তাও আমি তোমাকে একটু মানে যাতে তোমাদের মাথায় থাকে, যাতে একেবারে 11 ভুলে না যাও, তাই জন্য বলছি। মনে করো একটা কার্ভ আছে, এই জায়গা থেকে স্টার্ট হয়েছে, ওকে? এরা এর সাথে যদি আরেকটা কার্ভ, এর সাথে যদি আরেকটা কার্ভ থাকে, আর সেই কার্ভটা যদি এভাবে এক্সিস্ট করে, তাহলে সেটাকে বলে অপোজিট ফেজ, তাই না? পুরোপুরি বিপরীত দিক থেকে স্টার্ট করেছে। আচ্ছা বলো তো এইটা, এইটার ক্ষেত্রে তো গেল, দেখি কতটা কার জানা আছে। আরেকটা কার বাকি, বলো তো এদের মধ্যে ফেজ কেমন আছে? বলো এদের মধ্যে ফেজ কেমন আছে? ভি অবলিক আই, মানে একটা কার বাঁকছি ভি এর জন্য, একটা কার বাঁকছি আই এর জন্য, একটা কার বাঁকছি ভি এর জন্য, একটা কার বাঁকছি আই এর জন্য। মনে করো ফার্স্টে ভি এর কার বাঁকছি, ভি এর কার্ভ মনে করো এরকম, ওকে? ভি এর কার্ভ এরকম। চলো এবার কার কার আঁকবো? আই এর কার্ভ, মনে করো আই এর কার্ভ এরকম। বলো এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত আছে, বলতে পারবে? 90 ডিগ্রি, ভেরি গুড। এদের মধ্যে কত ফেজ ডিফারেন্স আছে? 90 ডিগ্রি। বলো তো কোনটা কার কার্ভ? যারা জানো বলো তো, হ্যাঁ এক কোনটা সাইনের? বলো যে নীলটা, হ্যাঁ এটা সাইনের কার্ভ, ওকে। আর এটা কিসের কার্ভ? কসের কার্ভ, ঠিক আছে?
আচ্ছা, যেটা 90 ডিগ্রির মধ্যেই ডিফারেন্স থাকে। ফেজের কথা বোঝা গেল। এবার শোনো, আমরা বাড়ির লাইনে যে কারেন্ট আসে সেটাকে কি টাইপের কারেন্ট আসে, এসি না ডিসি? এসি কারেন্ট আসে। এসি কারেন্টে বাড়ির লাইনে যেটা আসে তার ফ্রিকোয়েন্সির মান কত থাকে? 50 হার্জ। বলো, কেউ ডিসক্রাইব করতে পারে 50 হার্জ মানে কি? 50 বার যাবে, 50 বার আসবে, তার মানে টোটাল কতবার যাবে, টোটাল কতবার আসবে? 100 বার টোটাল, তার মানে টোটাল 100 বার অফ অন হবে, টোটাল 100 বার অফ অন হবে, অফ অন হবে। এবার আমি তোমাদেরকে একটা ফেক এক্সপেরিমেন্টের সাহায্যে যেগুলো বোঝায়, আমিও ফেক এক্সপেরিমেন্টটা করছি, বাট এক্সপেরিমেন্টটা ফেক, আগে থেকে বলে দিচ্ছি, মানে ভুল কনসেপ্টের ভুল এক্সপেরিমেন্ট। দেখবে অনেক, এখানে মনে করো আমি এর সাথে, তুমি এটাকে অন করো, দেখো এটার ক্ষেত্রে ফার্স্ট এই যে সিচুয়েশনটা এখানে দেখতে পাচ্ছ, আমরা এখানে বলো তো এই কম্বিনেশনটা চেনা চেনা লাগছে, সিরিজ না প্যারালাল? বলবে স্যার প্যারালালি 100% শিওর, আপনি নয়তো দুটো ঘর ফাঁকা রেখে আসতেন না, কেননা সিরিজে কি দরকার ছিল, সবকটা কানেক্টেড দরকার ছিল, তার মানে এখানেও বাল্ব দরকার, এখানেও বাল্ব দরকার। এবার দেখো আমি এর সাথে এটা কানেক্ট করলাম, কানেক্ট করার পরে এই বাল্বটাকে আমি গ্লো করছি, ওকে, এই বাল্বটা চালাচ্ছে, দেখো এই বাল্বটা জ্বললো, ঠিক আছে। এবার তোমরা ওর ক্যামেরা, তোমরা যদি কেউ ওর ক্যামেরা দেখতে পাচ্ছ, ওর ক্যামেরার কে দেখতে পাচ্ছ সবাই কম বেশি, তুমি ক্যামেরাটা এই জায়গা থেকে উপরের দিকে তোলো, কি করছে, আপ ডাউন করছে না? আবার এখানে নিয়ে আসো আমার দিকে, করছে আপ ডাউন? করছে না। এবার একটা জিনিস ভেবে দেখো, আমি অনেক সময় তোমরা দেখবে এই জিনিসটা শুনে থাকবে যে লাইটের এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি 50 বার, আসলে আমরা খালি চোখে দেখতে পারি না, খালি চোখে দেখতে পারি না, কিন্তু লাইট আসলে কিভাবে আলো ছাড়ে, বিচ্ছিন্নভাবে আলো ছাড়ে। তার মানে হিসেব মতো ওদের কথা অনুসারে এটা কতবার ব্লিঙ্ক করা উচিত? 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে 100 বার যাওয়া উচিত, 100 বার আসা উচিত। চলো আমরা এটাকে না একটু ক্যালকুলেশন করে দেখি, 1 সেকেন্ডে কতবার অন অফ হবে? 100 বার। 1 সেকেন্ডে 100 বার। আচ্ছা, তার মানে আমার এই যে ওর যে ফোন, ও ফোন আরেকবার উপরে তুলছে, সবাই আবার ওর ফোনের দিকে তাকাও, আমরা যদি কাউন্টার চালাচ্ছি গুনবে 100 বার হচ্ছে নাকি? 1 সেকেন্ড হয়ে গেল, 100 বার কি আপ ডাউন করে ফেললো? তার মানে আমাদের যে কনসেপ্টটা শেখানো হয় আসলে এটা এসি কারেন্টের জন্য ফ্ল্যাকচুয়েট করে, এটা ভুল কনসেপ্ট। আসলে এলইডি তে কোনো রকম ওরকম এসি কারেন্টের জন্য প্রবলেম হয় না। তুমি দেখবে তোমরা কখনো টুনি লাইটকে ডাইরেক্ট এসি কারেন্টে ইউজ করা যায়? যদি এটাতে ডিসি কারেন্টে জেনারেলি ইউজ করো। এবার আমরা যদি এটার সাথে এটা দিই তাহলে কি হবে, এই টুনি লাইটটা যদি আমি এর সাথে এটাকে কানেক্ট করি তাহলে ব্লাস্ট করবে, চলো দেখি, এটাকে এর সাথে কানেক্ট করি, এবার এটাকে এর সাথে কানেক্ট করলাম, কানেক্ট করে এই সুইচটা জ্বালিয়ে দিলাম, জ্বলছে না, এটাকে একটু, চলো দেখা যাক, স্যারের হাতেই আজকের ব্লাস্ট হয়ে যাক, তারপরে 1 সপ্তাহ পড়ানো বন্ধ। দেখো এখানে দেখতে পাচ্ছ যে লাইটটা গ্লো করছে, ব্লাস্ট হয়েছে, কেন হলো না? লাইটটা তো জ্বলছে, ব্লাস্ট করেছে। দেখবে আমি একটা মেকানিজম করেছি, এই কারণের জন্য এটা ব্লাস্ট করেনি, এর পেছনে লুকানো আছে সেই মেকানিজমটা, একটা বাইরে থেকে এক্সটার্নাল রেজিস্ট্যান্স অ্যাড করে দিয়েছিলাম। যদি বাইরে থেকে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স অ্যাড করে দিই তাহলে তো টুনি লাইটের উপর প্রভাব ফেলবে না, এবার রেজিস্ট্যান্স খুলে লাগাবো, বলেছে এটাই তো চাই। চলো অফ করে দিই, অফ করে, বাড়ি ফিউজ উড়ে গেছিল। তাহলে এক এক সেকেন্ডে বাড়ি থেকে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগিয়ে নেবে এরকম, তাহলে আর হবে না, আবার তুমি কম মানের রেজিস্ট্যান্স লাগিয়ে করো না, তারপরেও কিনা উড়ে গেল, তারপরে বলে স্যার আপনি তো বলেছিলেন কিছুই হবে না। এটা এটা যেমন অনেক অনেক 1000 ওহমের রেজিস্ট্যান্স একটা, তোমার বিশ্বাস না হলে কালার কোডিং করে নাও, বাদামি, লাল, হলুদ, আর লাস্টে দেওয়া সিলভার, অনেক বড় মান তো বুঝতেই পারছো পরেরটা। আচ্ছা, তাহলে
আচ্ছা চলো চলো চলো, এবার শোনো, এবার আমরা নেক্সট এরপরে যাই যে টপিকটাতে এটারই আন্ডারে, সেটা নিয়ে চলো পড়ি। তার মানে এটার ক্ষেত্রে কার্ভ কেমন হবে, বা কেমন ভাবে সাইনোসয়েডাল কার্ভ হবে, বা কিভাবে আমরা সাইন আর কসকে আলাদাভাবে পড়তে পারবো সেটা জানলাম। এবার আমরা এগুলো পড়ে আমাদের আসলে সাইনে লাভ কি, বা সাইনে আমাদের কি সুবিধা হয়, এবার আমরা তিনটে টার্ম পড়বো, আর ওই তিনটে টার্ম আমাদের ডিফাইন করবে লাভ কি হয়। ঠিক আছে, তো আমরা ফার্স্ট একটা পয়েন্ট করবে এখানে অ্যাভারেজ। ওকে, ফার্স্ট পয়েন্ট করবে একদিকে অ্যাভারেজ, তারপরে পয়েন্ট করবে স্কয়ার অ্যাভারেজ, স্কয়ার অ্যাভারেজ, আর লাস্ট পয়েন্ট করবে আর এম এস। তিনটে পয়েন্ট করবে, একটা হলো অ্যাভারেজ, একটা হলো স্কয়ার অ্যাভারেজ, আর একটা হলো আর এম এস। তোমরা অ্যাভারেজ ভেলোসিটি তো পড়েছো আগের ইয়ারে, বলো কাকে বলে অ্যাভারেজ ভেলোসিটি? বলে স্যার মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। খুব সহজ ব্যাপার, তো আমি এই সাইডে লিখছি, দেখো ভি ইজ ইকুয়ালস টু সরণ ডিভাইডেড বাই সময়, সরণ ডিভাইডেড বাই সময়। আচ্ছা এটাকে এভাবে লেখা যায় মোট সরণ না, তাহলে মোট সরণকে এভাবে লেখা যায় ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। এস মানে কি হয়? ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, তাহলে এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন অফ ভি ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। মোট সময় না, মোট সময়কে কিভাবে লিখবো? ইন্টিগ্রেশন অফ ডিটি। চলো তাহলে আমরা আই এর সময় যদি আমি আই অ্যাভারেজ লিখতে চাই, শোনো শোনো কি কিভাবে লেখা যায়, এক এভাবে নয়, এই আই এর সাইডে প্রোটেকশন, দুই সাইড থেকে প্রোটেকশন, আর নয়তো কি আয়ের মাথায় যেন কিছু না পড়ে, তাই আয়ের উপরে বার। ঠিক আছে, আই অ্যাভারেজকে টোটাল তিন ভাবে লেখা যায়, একটা হচ্ছে গিয়ে আই অ্যাভারেজ এভিজি দিয়ে লেখা, আর আই এর দুই সাইডে নয়তো এরকম ভাবে একটা অ্যাঙ্গেল টেনে গ্রেটার দ্যান লেস দ্যান সাইন দিয়ে, আর আই এর মাথায় নয়তো বার সাইন দিয়ে। এবার আই অ্যাভারেজ বলো কিভাবে, এই তিনটেকে আমরা কিভাবে লিখবো বলো? বলবে ইন্টিগ্রেশন অফ আই ডিটি, আই ডিটি, ইন্টিগ্রেশন অফ আই ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি, ইন্টিগ্রেশন অফ আই ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। কারো সমস্যা আছে? নেই। কেননা বলবে স্যার এখানে যখন ভি অ্যাভারেজ বের করেছিলেন তখন ইন্টিগ্রেশন অফ ভি ডিটি বাই ইন্টিগ্রেশন অফ ডিটি লিখেছিলেন, তাহলে নিশ্চয়ই এখানে যখন আই অ্যাভারেজ লিখবেন কিভাবে লিখবেন? ইন্টিগ্রেশন অফ আই ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। চলো বলে স্কয়ার অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজের কি হবে? স্কয়ার করতে হবে, অ্যাভারেজ যেটা পেলাম সেটা স্কয়ার করলাম, তাহলে স্কয়ার করলে বলো কি আসবে? বলে স্যার ইন্টিগ্রেশনের তো স্কয়ার বলে কিছু হয় না ম্যাথে, তো ইন্টিগ্রেশন রইলো। বলো আই যেটা রয়েছে তাহলে সেটার কি হয়ে যাবে? স্কয়ার হবে, তাহলে আই স্কয়ার লিখলাম। আচ্ছা ডিটির স্কয়ার করলে কি পাবো? আরো ছোট ডিটি, অলরেডি তো ডিটি মানে নিজেই তো ছোট, আবার ছোটর আবার ছোট কি? আরে এর থেকে তো ছোট হয় না, ডি এর থেকে সব থেকে ছোট যে পার্টে ভাঙা যায়, তার মানে এটা ডিটি পড়ে থাকবে। আচ্ছা নিচেও কার স্কয়ার করতে হবে? ডিটি স্কয়ার করতে হবে, আবার সেই সেম ডিটি। তাহলে আমাকে যদি বলে স্কয়ার অ্যাভারেজ বের করা, পারবে স্কয়ার অ্যাভারেজ বের করতে ইন্টিগ্রেশন অফ আই স্কয়ার ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। এবার এটাকে পড়া শিখতে হবে আগে। আর এম এস এর ফুল ফর্ম কি? আর এস এম এর ফুল ফর্ম হলো রুট মিন স্কয়ার, রুট মিন স্কয়ার। এবার আমি বললাম না এটাকে আগে আমাদের পড়তে হবে ভালোভাবে, পড়তে হবে মানে প্রত্যেকটা বাংলা মানে সহ ভালোভাবে পড়তে হবে, আর নাম্বারিং করতে হবে। সবার আগে বলো স্কয়ার মানে কি? বর্গ। আচ্ছা মিন মানে, আর রুট মানে বর্গমূল, বর্গমূল। এবার শোনো যখন রিড করবে উল্টো দিক থেকে রিড করবে। কোন দিক থেকে রিড করবে? উল্টো থেকে, উল্টো দিক থেকে রিড করবে। তাহলে কি আসবে? বর্গ, গড়, বর্গমূল। এবার এই তিনটে নিয়ে না একটা নাম দেওয়া হয়, নাম হলো গড় বর্গবেগের বর্গমূল। নামের উপরে যেও না, রিড করা শিখে গেছে, আগে কি পড়বে? বর্গ, তারপরে কি পড়বে? গড়, আর তারপরে কি পড়বে? বর্গমূল। আচ্ছা গড় বর্গবেগের বর্গমূল, নাম হলো গড় বর্গের বর্গমূল, এখানে বেগ নেই, গড় বর্গের বর্গমূল। ওকে চলো এবার এবার রিড করি ভালোভাবে। ফার্স্ট কি কাজ হবে? বর্গ করা। তাহলে কোন একটা ফাংশন আই দিক বা ভি দিক, যেটাই দিক আমাকে আই অথবা ভি দেবে, তাহলে আমি আই এর সবার আগে কি করব? স্কয়ার করব। কথা বোঝা গেল? তারপরে আমি কি করব? গড় করব। ওকে চলো একটা জিনিসের জন্য যদি আমি গড় করতে চাই তাহলে তুমি শিখে গেছো অলরেডি কি করতে হয়। বলে স্যার কার গড় করব? আমি বললাম আই স্কয়ারের গড় করব। তাহলে আগে চলো নাম্বার দিই, আগে এটা 1, এটা 2, এটা 3, তাহলে বলো ফার্স্ট স্টেপ, আবার আবার ফার্স্ট স্টেপ বর্গ করা। তাহলে আই এর যদি আমি বর্গ করি তাহলে কি আসবে? আই স্কয়ার। এবার আমি কার গড় করব? আই স্কয়ারের গড় করব। তাহলে বলে স্যার যার গড় করবেন তার
সাপেক্ষে ডিটি আর এদিকে নিচে ডিটি। দেখো এখানেও তাই করেছি। কার গড় করছিলাম? বেগের। বেগের গড় মানে ভি ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। এবার কার গড় করব? আই স্কোয়ারের। তাহলে আমি কি করবো? আই স্কোয়ার ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। আচ্ছা, লাস্ট স্টেপ কি হবে বলো? বর্গমূল করা। বলবে খুব ইজি ব্যাপার, আন্ডার রুট অফ ইন্টিগ্রেশন অফ আই স্কোয়ার ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি, আর দ্যাট ইজ কল্ড আই আর এম এস। আই আর এম এস মানে তাহলে কি হবে? আন্ডার রুট অফ আই স্কোয়ার ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। বোঝা গেল? এটা হচ্ছে কি আমাদের ফর্মুলা, আই আর এম এস এর ফর্মুলা। আন্ডার রুট অফ, আগে উল্টো ভাবে নয়তো ভাবো, আগে কি করবো? স্কোয়ার, তারপরে কি করব? গড়, তারপরে কি করব? রুট। তো আমরা অঙ্ক করার সময় এভাবেই চলবো, আগে উল্টো পাল্টা করে দেবে না। আগে মনে করো বর্গমূল করে দিলে, তার মানে রুটের ভিতরে আই চলে আসবে, তাহলে সব কিন্তু উল্টো পাল্টে যাবে। আগে বর্গ, তারপরে গড়, তারপরে বর্গমূল। শুধুমাত্র ফর্মুলাটা লিখে নাও, এটা আর কিছু দরকার নেই। এইটা লিখবে, আর এই জায়গা থেকে এই যে অ্যাভারেজেরটা লিখে রাখো, আই ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। হ্যাঁ, তখন তো লাগতো না এখানে, তাই একই জিনিস যদি ওখানে কেউ করে রাখে তাহলে আর এখানে দরকারই নেই তার। লিখেছে ফর্মুলা, শুধু এইটা আর ওদিক থেকে ওইটা, আর কিছু না। চলো চেঞ্জ করি তবে। এবার শোনো, আমরা এইটা একটা ফাংশনের জন্য এগুলো বের করতে চাই। তো আমি সবার আগে সাইন কার্ভ এখানে আমি সাইডে আঁকছি, সাইন কার্ভ আঁকছি। এখানে একদিক বরাবর থাকবে ভি অথবা আই, আর এদিক বরাবর থাকবে টি। আমরা পুরো চ্যাপ্টার একটা ইকুয়েশনের জন্য সলভ করব, আর তারপর আরেকটা যেটা থাকবে সেখানে শুধুমাত্র ভি নট থাকলে আই নট, আই নট থাকলে ভি নট, এভাবে রিপ্লেস করব। তো তুমি আগে চয়েস করো যে কি নিয়ে সারা সেমিস্টারে, মানে আমাদের ক্লাস কিভাবে চলবে, আই নট দিয়ে পড়াবো না ভি নট দিয়ে পড়াবো? তুমি যেভাবে বলবে, বলো আই নট দিয়ে পড়াবো না ভি নট দিয়ে পড়াবো? আই নট। ওকে, চলো আই নট দিয়ে আমরা পুরোপুরি স্টাডি করব। তো আমরা আই নট দিয়ে যদি স্টাডি করি তাহলে আমাদের ফার্স্ট ইকুয়েশন স্টার্ট হবে কোথা থেকে? আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি। চলো আই ইজ ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি। চলো এই জায়গা থেকে আমাদের ইকুয়েশন স্টার্ট হবে, আই ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টি। চলো কার্ভ আঁকো। বলে স্যার কার্ভ এমন হবে, একটা পূর্ণ ঠিকঠাক এঁকেছি তো সাইনের কার্ভ। আচ্ছা, সব থেকে পিক ভ্যালু কত হয়? আই নট। পিক ভ্যালু হবে আই নট। আই নট হচ্ছে কি সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা, এবার আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে আচ্ছা এটা তো পুরোপুরি বুঝতে পারলাম আই নট হচ্ছে কি এই সিস্টেমের এর মানের জন্য আমাদের পিক ভ্যালু। ওকে, যদি এটা পিক ভ্যালু হয় তাহলে আমরা যদি আর এম এস বের করার কথা ভাবি, আই আর এম এস, তাহলে আমরা কি করব? বলবে স্যার ওই যে ইন্টিগ্রেশন আই স্কোয়ার ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। ওকে, হ্যাঁ ও রুট। আচ্ছা, আর যদি আমি বলি আই অ্যাভারেজ বের করব, তাহলে বলো কি করবে? ইন্টিগ্রেশন অফ আই ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। এবার একটা জিনিস শোনো, হাফ পিরিয়ডের কথা আগে ভাবো। হাফ পিরিয়ড মানে, বলে স্যার এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে হাফ। একটা টাইম পিরিয়ড কাকে বলে? এই জায়গা থেকে পুরোটা, এই জায়গা থেকে স্টার্ট হয়েছিল না উপরের দিকে, আবার যখন মাথা উপরে তুলবে তখন তাকে আমরা কি বলবো? একটা টাইম পিরিয়ড। তাহলে এই জায়গা থেকে আমাদের মাথা একবার ওঠা স্টার্ট হয়েছিল, আবার কোথায় গিয়ে মাথা উঠেছে? এই পয়েন্টে। তাহলে এটাকে আমরা নাম কি দেবো? একটা টাইম পিরিয়ড। আচ্ছা, এবার দেখো আমি যদি ভেবে দেখি অ্যাভারেজের মান হাফের জন্য কোনো প্রবলেম নেই, কেননা এটা তো আমার পজিটিভ সাইড আর এটা আমার নেগেটিভ সাইড। তাহলে উপরের দিকটা হাফের জন্য যা রেজাল্ট আসবে সব পজিটিভ। কিন্তু ফুলে একটা প্রবলেম আছে, উপরেরটা তখন নেব পজিটিভ আর নিচেরটা নেব নেগেটিভ, ওভারঅল কত হয়ে যাবে? 0। তো আমি না সলভ করে
আই অ্যাভারেজ ফর ফুল সাইকেল বলে দিতে পারি 0। বলো, ভেবে বলো। আমি না সলভ করেও তো বলতে পারি যে 0 থেকে টি এর মধ্যে হাফ ওপরে হাফ নিচে, তার মানে টোটাল কত হবে 0। তার মানে আমরা এটা না পড়েও বেশি ক্যালকুলেশন ছাড়াই বলে দিতে পারি আই অ্যাভারেজ ফর ফুল সাইকেল, আই অ্যাভারেজ ফর ফুল সাইকেল কত হবে বলো 0। ঠিক আছে, বাট হাফ সাইকেলেরটা কি বলতে পারবো না, হাফ সাইকেলেরটা এভাবে বলা পসিবল না। আই অ্যাভারেজ ফর হাফ সাইকেল আমরা বলতে পারবো না। তাহলে হাফ সাইকেলের জন্য স্যার কি করতে হবে, ক্যালকুলেশন করে দেখতে হবে। তো আমরা আগে একটু পরে আরএমএস পড়ি, আগে আমরা এটা ভালোভাবে বুঝে নিই যে অ্যাভারেজের মান কিভাবে আমরা ফাইন্ড করব। বলো ফুল পিরিয়ডের জন্য কোনো সমস্যা আছে না, কার জন্য সমস্যা হয়, হাফের জন্য আমরা ক্যালকুলেশন করতে হয়, আর ফুলের জন্য দেখেই বলে দেওয়া যায় যে উপরে হাফ প্লাস আর হাফ মাইনাস টোটাল হয়ে যাবে 0। চলো আমরা যদি ইকুয়েশন বসাই তাহলে কি আসবে, ফার্স্ট এই জায়গা থেকে স্টার্ট করি। আমরা এখানে ইন্টিগ্রেশনের লিমিট তোমরা নিজেরাই বলতে পারো, বলেছে শুরু হবে 0 থেকে শেষ হবে t/2 তে। আই এর জায়গায় বলো কি বসবে, বলেছে আই এর জায়গায় বসবে আই নট সাইন ওমেগা টি। আই এর জায়গায় কি বসবে, আই নট সাইন ওমেগা টি ইন্টু ডিটি ডিভাইডেড বাই, বলো ইন্টিগ্রেশন অফ কত হবে ডিটি, কোথা থেকে কত পর্যন্ত 0 থেকে t/2 পর্যন্ত। বলো এই লাইনটা নিয়ে কারো কোনো সমস্যা আছে, আই এর জায়গায় নর্মাল ফাংশন হিসেবে বসিয়েছি, নর্মাল ফাংশন কত আই নট সাইন ওমেগা টি। এবার দেখো আমি যদি এটাকে মান হিসেবে বসানোর চেষ্টা করি, আই নট তো কনস্ট্যান্ট, পিক ভ্যালু কনস্ট্যান্ট, পিক ভ্যালু ফিক্সড, সে পিক ভ্যালু কনস্ট্যান্ট বাইরে বের করে আনলাম, তাহলে ইন্টিগ্রেশন কার উপরে হবে, অনলি সাইন ওমেগা টি ডিটি এর উপরে হবে, কোথা থেকে কত পর্যন্ত 0 থেকে t/2 পর্যন্ত। আচ্ছা এটাকে একবারে বলে দাও যে ইন্টিগ্রেশন করলে আসবে ডিটি এর ইন্টিগ্রেশন করলে টি। আমি কি বলছি, আরে यार বললাম না ডেরিভেশন কোনো কাজে লাগবে না, টুকছো কেন, তোমার সিলেবাসে ডেরিভেশন তো নেই, কেন লিখছো এগুলো। এটা আমি না দেখানোর জন্য, আমি যদি ডাইরেক্ট মুখস্থ বলে দিই তোমরা আবার প্রবলেম বলবে যে বুঝতে পারিনি, তাই আমি তাই জন্য করছি, আমি যত তাড়াতাড়ি পারবো আর পরে আরো স্পিডে টানবো, কোনো দেখার দরকার নেই। ডেরিভেশন দিয়ে হবে কি, এদিকে দেখো এটার জন্য কত আসবে, ইন্টিগ্রেশন অফ টি এর ডেরিভেশন করলে টি আসবে, একবার কত বসে যাবে t/2 মাইনাস 0, তাহলে শুধু কি আসবে t/2। আচ্ছা এবার এটার ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে কত আসবে 2i0 ডিভাইডেড বাই টি, আর এটার ইন্টিগ্রেশন করলে বলো মাইনাস কজ, ওকে কজ ওমেগা টি, এখান থেকে তো এটা আসবে। আর যদি ইন্টিগ্রেশন করা হয় পরে আগে তো বসে না নিচে বসে, তাহলে কোথায় আসবে নিচে আসবে, আর আগে একটা মাইনাস আসবে, তো আমরা মাইনাসটাকেও এখানে রেখে দিই। কোথা থেকে কত পর্যন্ত 0 থেকে t/2 পর্যন্ত। চলো মান বসাও, 2i0 ডিভাইডেড বাই টি, আর এখানে যদি আমরা মান বসাই কত আসবে বলো মাইনাস কজ অফ ওমেগার জায়গায় কত বসাবো 2π/t, ওমেগার যেখানে দেখবে সেখানে কত বসাবে 2π/t মাল্টিপ্লাইড বাই t/2, একবার কত বসাবো t/2, মাঝখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, আরে এই মাইনাসটা কার জন্য, সূত্রের জন্য, আর একটা মাইনাস তো আগে থেকেই ছিল, তাই দুটো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে দুটো মিলিয়ে হবে প্লাস, আর যদি এখানে 0 বসাই তাহলে কত আসবে cos 0, এখানে আসবে cos 0, আর সবকটার নিচে কি ছিল একটা ওমেগা ছিল, নিয়ে আসবো এখানে ওমেগা কমন নিয়ে বাইরে, ওমেগা তো কনস্ট্যান্ট, সোর্সের উপর ডিপেন্ড করবে, ওমেগা কনস্ট্যান্ট। আচ্ছা এবার এটাকে চলো সলিউশন করি, এটা সলিউশন করলে কি আসবে বলবে 2i0 ডিভাইডেড বাই ওমেগা টি, আর এই ভেতরে আসবে টি টি কেটে যাবে আর 2 2 কেটে যাবে, বলো cos পাই এর মান কত হয় -1, cos পাই এর মান হয় -1, -1 মিলিয়ে +1, প্লাস cos 0 এর মান কত আবার 1, কত আসলো দুটো 1। এবার দেখো আমি এখানে লিখছি, তাহলে 2 আর 2 মাল্টিপ্লাই করলে কত হবে 4i0 ডিভাইডেড বাই আবার ওমেগার জায়গায় কত বসাবো 2π/t, চলো বসাই 2π/t মাল্টিপ্লাইড বাই টি, টি টি কেটে গেল, আর এই জায়গা থেকে আমার আসলো 4i0 ডিভাইডেড বাই 2π, 2 দিয়ে কাটো 2i0 ডিভাইডেড বাই পাই, বলো অ্যাভারেজের মান পেয়ে গেলাম 2i0 ডিভাইডেড বাই পাই। আচ্ছা এটাকে যদি তুমি 2/পাই এর মান বের করো তাহলে কত আসবে জানো 0.637, আরে 3.14 এরই তো হাফ আসবে, আরে এগুলো বুঝিস তো, আরে এটাকে নিচে নিয়ে আয়, তাহলে তো π/2 π/2 হয়ে যাবে, আর 2 উপরে গুণ হয়ে গেল, তার মানে 3.14 তার হাফ না, তার মানে এটা তো 3.14 এর দিক থেকে যাচ্ছিল, তাহলে এটা সলভ করলে কত আসবে 0.314, ছেড়ে দে দরকার নেই আর। এবার আমরা এখানে এটাই মাথায় রাখবো, অ্যাভারেজ যদি বলে ফুল সাইকেলের জন্য কত 0, হাফ সাইকেলের জন্য কত, ওকে হাফ সাইকেলের জন্য আমাদের আসবে
2i0/পাই, যে এই বাক্স যে কটা করবো আমার যেন বাক্স মাথায় থাকে, আমার ডেরিভেশন কোনো কাজের না। ফর্মুলা ইম্পর্টেন্ট, ফর্মুলা ভুলে গেলে অঙ্কে কিন্তু নামাতে পারবে না। আই অ্যাভারেজ ওভার ফুল সাইকেল কত হবে? 0। আর যদি বলা হয় হাফ সাইকেলের জন্য কত হবে? 2i0/পাই। আচ্ছা যদি v0 দিয়ে বলতো তাহলে বলো কি হবে? 2, এখানে কি কত আছে? 2v0/পাই, শুধুমাত্র i0 এর জায়গায় v0 বসবে। ঠিক আছে, কোনো দরকার নেই, শুধুমাত্র এই বাক্সটা লিখবে, আর কিছু লিখবে না। প্রবলেম কোথায় বলো তো? প্রবলেম কোথায় হলো? কোনটা বেশি বেটার? তার মানে নিশ্চয়ই অ্যাভারেজ বেটার না। আরে একটু আগে কত দেখছিলাম? হাফ সাইকেল পর্যন্ত গিয়ে কত দেখলাম? 2i0/পাই। যে মাত্র ফুল সাইকেল কমপ্লিট করলাম কত দেখলাম? 0। তাহলে তো ভালো না। তার মানে আমাদের এই কারণের জন্য না অ্যাভারেজ কোনো কাজেই লাগে না, অ্যাভারেজ জাস্ট ক্যালকুলেশনের জন্য করলাম, অ্যাভারেজ কোনো কাজে লাগে না। এটা বাজে কথা বলবো, এটা বাজে কথা মাথায় রাখতে পারবে। বাজে কথা হলো ইন্টিগ্রেশন অফ সাইন ওমেগা টি, এই যে এইটা দেখো, ইন্টিগ্রেশন অফ সাইন ওমেগা টি ফুল সাইকেলের জন্য 0 আসে, তাই জন্যই তো 0 আসে। তো আমরা কোথাও লিখে রাখো তো একটা জায়গায়, এগুলো না অনেক কাজে লাগে, এর থেকেও বেশি কাজে লাগবে। ইন্টিগ্রেশন অফ সাইন ওমেগা টি কোথা থেকে কত পর্যন্ত লিমিট ফুল সাইকেলের জন্য? 0 টু টি। ফুল সাইকেলের জন্য কত হবে? 0 টু 2, পুরোটার জন্যই তো আসবে আমাদের 0 টু টি। এটার মান কত আসে? অলওয়েজ 0। ফুল সাইকেলের জন্য কত আসবে? 0। আর হাফ সাইকেলের জন্য কত আসবে বলো? খোঁজো খোঁজো, খুঁজতে হবে। বলে স্যার এখানে না এই জায়গা থেকে টানছিলাম সবকিছু, সলিউশন করার পরে নর্মালি যদি আমরা i0টা বাদ দিয়ে রাখি, আর t/2টাও কিন্তু বাদ দিতে হবে, এটা ভুলে যেও না। আরে t/2টা কি সাইন ওমেগা টি এর লোক নাকি? না তো। তার মানে আমাদের কি কি বাদ দিতে হবে? আমাদের এই যে এই পার্টটা পুরোপুরি বাদ দিতে হবে না? তার মানে এদের সলিউশন করে আমার 1 আর 1 মিলিয়ে কত এসেছে? 2 এসেছে। তাহলে আমাদের এই পুরো সাইকেলের জন্য আমরা এরকম যদি জিজ্ঞাসা করে, তাহলে আমরা তার জন্য কি, আরে এটা কে বসালাম, ও t/2 এর জন্য 2 আসবে। লাগে না এটা? উপরেরটা ইম্পর্টেন্ট, কোথা থেকে কত পর্যন্ত? 0 থেকে টি পর্যন্ত। কোথাও যদি দেখি, আচ্ছা যদি এখানে ওমেগা টি এর জায়গায় যদি 2 ওমেগা টি থাকতো, তাও সেমই হতো না? তো দুটো পাক নিয়েছে। আচ্ছা 3 ওমেগা টি থাকলে, যদি 5 ওমেগা টি থাকতো, 6 ওমেগা টি থাকতো, সবার জন্য কি হবে? 0। এটার ভেতরে দেখবো নাকি বাইরে দেখবো? বাইরে দেখবো। ফুল সাইকেলের জন্য সবসময় কত হবে? 0ই হবে। এটা ইম্পর্টেন্ট। আবার বাক্স লিখবে, দুটো বাক্স হলো। হ্যাঁ এটা এটা 0 থেকে t/2 পর্যন্ত সাইন ওমেগা টি। এবার দেখো এই পুরো সলিউশনে কাকে কাকে বাদ দেবো? এই পার্টটা বাদ দেবো না? এইটার তো রেজাল্ট বের করতে চাইছি। এবার তুমি এটার থেকে এখানে আসো, এটা মানেই তো এটা, এটা মানেই এটা। তার মানে আমাদের এই যে এটা বিয়োগ করলে কত আসে? cos প্লাস এটা, এটাও মানে 0, এটাও মানে মানে cos 0 মানে হচ্ছে 1, আর আগে মানে পাই মানে হচ্ছে গিয়ে -1, মাইনাসে মাইনাসে +1, আর এটা হচ্ছে গিয়ে cos 0 মানে 1, 1 এ 1 এ 2। তাই জন্য চলো এরপরে নেক্সট হয়েছে এটা। এবার দেখো, এবার আমরা যে এরপরে যে ক্যালকুলেশন করব সেটা হচ্ছে আরএমএস এর জন্য। কেন আরএমএস ইম্পর্টেন্ট বলবে? আচ্ছা আর কেন অ্যাভারেজের স্কয়ার ইম্পর্টেন্ট না? এদিকে তাকাও, এদিকে দেখো, এদিক বরাবর আমি লিখবো আই, আর এদিক বরাবর আমি লিখবো টি। ওকে, একদিক বরাবর লিখবো আই, একদিক বরাবর লিখবো টি। এবার আমাকে বলো, আমি যদি কার্ভ, এরকম টাইপের কার্ভ ছিল না? কার্ভ কেমন ছিল? এই টাইপের কার্ভ ছিল। আচ্ছা স্কোয়ার নিলেও তো প্রবলেম ছিল না? আরে স্কোয়ারে তো নিচে আসতে পারে না, এটাও কোন দিকে চলে যেত? উপরে চলে যেত, ওভারঅল মান প্লাসে আসতো। বাট তাও প্রবলেম কেন হলো? বলে স্যার আপনি যদি অ্যাভারেজের স্কোয়ার করতেন তাহলে তো রেজাল্ট আমরা স্কোয়ারে পেতাম। আমরা তো কোনো জায়গায় পড়াশোনা স্কোয়ারে করি না, আমরা সব জায়গায় পড়াশোনা কিসে করি?
মানে করি একটা, শুধু অ্যাভারেজে করতে হবে। আর তার মানে আমার কি করতে হবে, আই এর সমতুল্য আনার জন্য আমাকে ওটাকে রুটও করে দিতে হবে, তাহলে আমার ঠিকঠাক হবে। চলো এবার একটা আরএমএস বের করব। তো আমরা আবার সেই বলো ফাংশন কাকে নিয়ে চলবো, আই নট সাইন ওমেগা টি, এটার এবার আরএমএস বের করবো। এবার তোমার চয়েস, তুমি যদি আমাকে বলো হাফের জন্য বের করতে, তাহলে হাফের জন্য বের করব। আর যদি তুমি বলো ফুলের জন্য বের করতে, আমি ফুলের জন্য বের করব। এবার আমি যেটা বের করব বাড়িতে উল্টোটা তুমি নিজে এই একটাই ডেরিভেশন করবে। এবার সেটা একটাই করবে, বাড়িতে গিয়ে করবে। এবার বলো আমি হাফ টাইম পিরিয়ডের জন্য করবো না ফুল টাইম পিরিয়ডের জন্য করব। হাফ, ওকে চলো হাফের জন্য বসাই। তাহলে আমরা সবার আগে বলো কি করতে হবে, চলো আর এম এস আগে নাম মাথায় রাখবে, আর এম এস আগে কি করতে হবে, স্কয়ার। তাহলে আমার ফার্স্ট আই এর স্কয়ার, আই এর স্কয়ার করা মানে কি আই নট স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি। আরে ওমেগা স্কয়ার কে বলছিল আবার, এবার এদিকে শোন। এবার এর অ্যাভারেজ, তারপরে কি করতে হয়েছিল অ্যাভারেজ। চল অ্যাভারেজ করার জন্য আমরা কি করব, বলো অ্যাভারেজ করার জন্য কি করব, আই অ্যাভারেজ যদি স্কয়ার লিখতে হয়, বলো স্যার এটারই ইন্টিগ্রেশন আই নট সাইন স্কয়ার ওমেগা টি আগে লিখে তার পাশে ডিটি আর নিচে ইন্টিগ্রেশন দিয়ে আবার ডিটি। আরে এই জায়গাটা কে বসবে, যার অ্যাভারেজ করছি সে বসে যাবে। আচ্ছা বলো আমরা তাহলে এবার লিমিট, তোমরা বলেছো হাফের জন্য করা, তাহলে আমরা লিমিট কোথা থেকে কত পর্যন্ত বসাবো, 0 থেকে t/2, 0 থেকে t/2, চলো দুটো লিমিট বসিয়ে দিলাম। এবার দেখো, এবার আমি এগুলোর মান জানি, যেমন সাইন স্কয়ার ওমেগা টির একবার ইন্টিগ্রেশন করলে হাফ আসে, বাট আমি তোমার উপর চাপাবো না, আমি সলভ করেই দেখাচ্ছি। এদিক থেকে দেখো আই নট স্কয়ার কমন নিয়ে বাইরে চলে আসলো, সাইন স্কয়ারের ইন্টিগ্রেশন কে পারে, সাইন স্কয়ার ওমেগা টি, কেউ বলতে পারবে কিভাবে সাইন স্কয়ার ওমেগা টি এর ইন্টিগ্রেশন করব, 2 কিছু একটা বলছে ও, বলো 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 এটা হ্যাঁ না, কিউব বুঝতে গেলে তো আরো সমস্যা হয়ে যাবে, কেউ কিছু বলতে পারবে না, অন্য হ্যাঁ না, কি করবো এটাতে, হ্যাঁ 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 ইন্টিগ্রেশন দিয়ে স্কোয়ারের হয়ই না এভাবে, কেননা এর সাথে টি নেই ওমেগা টি আছে, তাহলে কি করতে হয় এরকম, আমাকে একের পাওয়ারে আনতে হবে। এবার বলে দিলাম, বলো এবার কি করতে হবে, স্কোয়ারে রাখা যাবে না, হ্যাঁ ভেরি গুড, এটাকে কি করতে হবে হাফ দিয়ে গুণ করে 2 করে দাও। তাহলে আমি যদি এটাকে হাফ দিয়ে গুণ করে ভেতরে 2 আনি, তাহলে কি হয়ে যাবে, এটা 2 সাইন স্কয়ার ওমেগা টি। এবার চেনা চেনা লাগছে এটাকে, বলো 2 সাইন স্কয়ার ওমেগা টি, আর নিচে কত বসবে, ইন্টিগ্রেশন অফ 0 টু t/2 ডিটি। আচ্ছা সাইন স্কয়ার ওমেগা টি এর ইন্টিগ্রেশন করলে কত হবে, সাইন স্কয়ার ওমেগা টি এর ইন্টিগ্রেশন করলে কত হবে বলো, বলে স্যার ডাইরেক্ট জানি না, এটাকে 1 মাইনাস কস 2 ওমেগা টি লেখা যায় না, আরে 1 মাইনাস কস 2 ওমেগা টি মানেই তো, আরে শোন 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 1 প্লাস 2 থিটা মানে কি হয়, ভালোভাবে আমি সূত্র জিজ্ঞাসা করছি তো অঙ্কের মার দেবো, 1 প্লাস কস 2 থিটা মানে কত হয়, ভেরি গুড, 2 কজ স্কয়ার, সাইন না কিন্তু কজ। আচ্ছা এবার শোন 1 মাইনাস কস 2 থিটা মানে কত হয়, 2 শুধুমাত্র মানে সাইন স্কয়ার হয়ে যাবে। এবার এটা তার মানে কিভাবে লেখা যায়, এটাকে এভাবে লেখা যায়, আই স্কয়ার বাই 2 বাইরে লিখে দাও, আই স্কয়ার বাই 2 বাইরে রেখে দাও, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস কস 2 ওমেগা টি ডিটি না, এটা মানে তো তাই লেখা যায়। এবার ক্লিয়ার, 2 সাইন স্কয়ার ওমেগা টি মানে কি 1 মাইনাস কস 2 ওমেগা টি t/2 পর্যন্ত, আর নিচে কত আসবে ইন্টিগ্রেশন অফ ডিটি 0 টু t/2। আচ্ছা আই নট স্কয়ার ডিভাইডেড বাই 2, এবার বলো এটার নিচে ইন্টিগ্রেশন করলে একবারে লিখে দেবো t/2, আরে জানিস তো টি আসবে t/2 মাইনাস 0 মানে t/2, উপরেরটা ডিটি এর ইন্টিগ্রেশন করলে কি আসবে, বলো স্যার শুধু টি, মাঝখানে মাইনাস কস 2 ওমেগা টির ইন্টিগ্রেশন করলে কত হবে, সাইন মাইনাস না কিন্তু কজের ইন্টিগ্রেশন করলে মাইনাস আসে না, তো আমরা কি লিখবো এখানে সাইন ওমেগা 2 ওমেগা টি না, সাইন 2 ওমেগা টি, আর নিচে এই ডিফারেন্সিয়েশন না ইন্টিগ্রেশনে নিচে যায় কোথা থেকে কত পর্যন্ত, 0 থেকে t/2 পর্যন্ত। ওকে এবার বলো আই নট স্কয়ার বাই 2 তো রইলো। আচ্ছা 2 সুযোগ পেয়ে মেরে দিই, ওকে 2 মরে যাক তাহলে ভালো হবে, আই নট স্কয়ার ডিভাইডেড বাই টি থাক, আর এখানে চলো আপার লিমিট লোয়ার লিমিট বসাবে, ফার্স্টে কি বসাবো আপার লিমিট, তাহলে প্রথমটা বসবে t/2
টু, মাঝখানে মাইনাস মাইনাস, চলো সাইন অফ এখানে পুরো ফোকাস থাকে জানো, নয়তো হারিয়ে যাবে এই জায়গা থেকে হট করে, t/2 ডিভাইডেড বাই 2 ওমেগা, ঠিকঠাক লিখেছি, t/2 ডিভাইডেড বাই 2 ওমেগা। আচ্ছা এখানে আবার মাইনাস বসবে না, বলো টি এর জায়গায় কত বসবে, একবার জিরো আর এই জায়গাটায় জিরো, টি এর জন্য জিরো আর এর জন্য জিরো, তো লেখার দরকার আছে আর, পুরো জিনিসটাই তো জিরো, লিমিট বসালে এটাও জিরো, সাইন জিরোর মানও জিরো, তো আমি এটা আর বসাচ্ছি না, পরের পার্ট। চলো ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে আই নট স্কোয়ার ডিভাইডেড বাই t/2 মাইনাস সাইন অফ 2 ইন্টু ওমেগার জায়গায় কত বসবে, 2 পাই/t মাল্টিপ্লাইড বাই t/2 ডিভাইডেড বাই 2 ইন্টু, আরে यार বেকার কি করলাম, ওমেগাতে এমনি মরে যেত, ওমেগা ওমেগা, আরে ওমেগা ওমেগা কেটে যাবে, 2 কেটে যাবে, তাহলে এখানে কত পড়ে থাকবে, t/2, শুধুমাত্র t/2। আচ্ছা আই নট স্কোয়ার বাই টি, আর এই জায়গা থেকে থাকবে t/2 মাইনাস, বলো সাইন t/2 মানে কত হবে। চলো এখানে আগে তুমি যদি না জানো কোনো সমস্যা নেই, এখানে কি বসাবে, টি এর জায়গায় ওমেগার টার্মে বসানো যায়, কিন্তু একটু ভেবে দেখো আসলে t/2 মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলের কথা বলছে, হাফ টাইম পিরিয়ড, হাফ টাইম পিরিয়ড মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলের কথা বলছে, আরে বল, হাফ টাইম পিরিয়ড মানে, আরে এত ভুল কিভাবে হয়, আরে হাফ টাইম পিরিয়ড কাকে বলে, এতটা 180 না, টোটালটা কত হয় 360, একবার পুরো ঘোরা মানে 360, 360 হাফ কত হবে, তাহলে এটা কত হবে, সাইন সাইন 180 না, সাইন 180 মান কত হবে, ভেরি গুড, তাহলে আই নট স্কোয়ার ডিভাইডেড বাই টি মাল্টিপ্লাইড বাই t/2, এটা তো জিরো হবে, তাহলে টি মরে যাক, কি পড়ে থাকবে, আই নট স্কোয়ার ডিভাইডেড বাই 2, শেষ হয়নি, আমরা কার মান বের করেছি, আই অ্যাভারেজের স্কোয়ার বের করেছি, বাট আমাদের এখনো রুট করা বাকি না, চলো লাস্ট পেজে গিয়ে শুধু রুটের কাজটা করি, তাহলে আই অ্যাভারেজের স্কোয়ারের মান কত এসেছিল আমাদের, আই নট স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর আই অ্যাভারেজ এর রুট, যদি আমি রুট মিন স্কোয়ার, তাহলে আমি যদি রুট করে দিই তাহলে আসবে আই নট বাই 2, বাট এটার মাথায় রুট, এটার মাথায় স্কোয়ার, এভাবে বসবে না, আর দ্যাট ইজ কল্ড, বলো দ্যাট ইজ কল্ড IRMS, তাহলে IRMS এর মান কত আসলো, আই নট বাই √2, বোঝা গেল, IRMS এর মান কত আসলো, আই নট বাই √2, আগে কত এসেছিল, হাফে হাফে 2i/i0/পাই, মাথায় রাখতে হবে এগুলো, আর এটার জন্য ফুল সাইকেলে জিরো। এবার শোনো তোমার জন্য একটা ভালো কথা বলি, খুব খুশি হবে, IRMS এর ফুল সাইকেলের জন্য না i0/√2 আসে, তোমার রেজাল্ট বুঝে গেলে বাড়িতে তোমার কাছে ওটা বের করা, IRMS এটা কার জন্য বের করেছি আমি, এখানে হাফ সাইকেল, হাফ সাইকেলের জন্য কত এসেছে, i0/√2, i0/√2, আর এখানে আমার ফুল সাইকেলের জন্য আমি বললাম কত আসবে, বললাম সেম আসবে, তার মানে i0/√2 আসবে, i0/√2 আসবে ফুল সাইকেলের জন্য। এবার আমার আবার লাস্ট এখানে আমার আরেকটা বাক্স তৈরি হবে, একটা হচ্ছে হাফ সাইকেল আর একটা হলো ফুল সাইকেল, বাট এখানে মজার বিষয় দুটোর জন্যই সেম, হাফের জন্য বলো আই কত আসবে, IRMS আসবে i0/√2, আর আমি যদি বলি IRMS ফর ফুল সাইকেলের জন্য কত আসবে, বলেছে সেমই আসবে i0/√2। চলো 3 নম্বর বাক্স, কি লিখবে, শুধু বাক্স লিখবে, হ্যাঁ ওহো, হ্যাঁ কিন্তু মানে রেজাল্টটা তো মানে অ্যাট দ্য এন্ড তাই আসতো, আমি যদি এখানে টি এর জায়গায় 2π/ওমেগাও বসা মানে ওইটা করলে একই আসতো, মানে জাস্ট ইমাজিন করে বলে দিয়েছিলাম লাস্টে যে ওটা একই হবে, হ্যাঁ বুঝতে পেরেছি ক্যালকুলেশন মিস্টেক আছে, কিন্তু তুমি তাও এখানে লাইন টানো 2 ওমেগা, এই জায়গা থেকে টি ইজিকালস টু কত, আরে টি ইজিকালস টু আসতো না 2π/ওমেগা, তুমি এখানে বসাও 2π/ওমেগা, একই জিনিসই আসবে, সব করে একই জিনিসই আসবে, আসলে এখানে সেমই করেছি, শুধু ডাইরেক্ট মান বসাতে পারিনি, ইমাজিন করে নিয়েছি যে t/2 মানে ওটা, আসলে তো t/2 এর সাথে থাকতেই পারে না, অ্যাঙ্গেলের তো কোনো ইউনিট হয় না, মানে আমার তখনই বোঝা উচিত ছিল, এখানে t/2 যখন ছিল অ্যাঙ্গেল সেকেন্ডে তো আসতে পারে না, তা আমি মানে কি জানি তখন কোন ইয়েতে ছিলাম, করে দিয়েছি।
IRMS এর মান একটা আসবে I0/√2, আরেকটার জন্য আসবে I0/√2, তাহলে সবার জন্যই কত আসবে? এবার বুঝতে পারলে কেন এটা ইম্পর্টেন্ট। আগের বার কি হচ্ছিল, হাফের জন্য 2I0/π, ভালো লাগছিল দেখতে। আচ্ছা, তারপরে কি হয়ে গেল, যে ফুল সাইকেলে গেলাম 0 হয়ে গেল, কিছুই পাচ্ছি না। তার মানে অ্যাভারেজ দিয়ে আমরা বাড়ির বিল মাপতে পারবো না, অ্যাভারেজ দিয়ে মাপতে পারছি না। তো এমন একটা রাখতে হবে যাতে সবসময় ফিক্স থাকে। কে ফিক্স থাকে? IRMS বেশ ভালো ফিক্স থাকে। তাহলে আমার কি করতে হবে, এভাবে আমি ফিক্স করে নেব। তাহলে বাড়ির রিডিং এ যা বলা হয় সব কি বলা হবে? RMS এ। তার মানে ভি এর মানও কিসে দেওয়া হয়? RMS এ। তাহলে আমাকে বলো VRMS এর মানই নিশ্চয়ই বাড়িতে যেটা বলে 220 ভোল্ট, সেটাই 220 ভোল্ট। তার মানে এই 220 ভোল্ট আসলে কার মান? RMS এর মান। আচ্ছা, এবার কোশ্চেন শুরু করব, কি 2-3টে তুমি আমাকে কোশ্চেন গুলোর অ্যান্সার করার চেষ্টা করবে। ফার্স্ট কোশ্চেন, বলো এসি কারেন্ট আর ডিসি কারেন্টের মধ্যে দুটো নিয়েছি, একটা ফার্স্ট এসি কারেন্ট নিয়েছি VRMS বললাম, বাড়িতে আমাদের যা লাইন আসে কত আসে? 220 ভোল্ট। আচ্ছা, আর মনে করো ডিসি তে নেব আবার RMS। ডিসি তে RMS বলে কিছু হয় না, ডিসি তো ফ্ল্যাট লাইন, তাই না? তার মানে ডিসির জন্য 220 ভোল্ট। এটা কিসের জন্য? এসি। এটা হলো, বলো কোনটা বেটার, কোনটা বেশি বেটার হবে? কেন বেশি বেটার হবে? এই জন্য না, তো এটার বেটার তুমি জিজ্ঞাসা করে কোন সাপেক্ষে জিজ্ঞাসা করছি, যে বেটার মানে সার্কিটে কিভাবে জিজ্ঞাসা করছি, বেটার তো এটার মানেই তো দাঁড়ায়। বিষয়টা হচ্ছে যদি আমি এসি সার্কিটের ক্ষেত্রে আমাদের কোনো জায়গায় জমিয়ে রাখার কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট যেই জায়গা থেকে আসছে সেই জায়গা থেকে লাইন আসবে, বাড়ির লাইন চলবে, এই জন্য এটা বেটার। আর এর ক্ষেত্রে কি হবে, মনে করো তুমি 220 ভোল্টের একটা ব্যাটারি রেখেছো, কিছুদিন পর সেটায় ডিসচার্জিং হতে থাকবে, হতে হতে খারাপ হয়ে যাবে। এবার ভালো কোশ্চেন কি, বলো এসি 220 ভোল্টের এসি বেশি ডেঞ্জারাস নাকি 220 ভোল্টের ডিসি বেশি ডেঞ্জারাস? ভেবে কারা কারা এসি বলছো? এসি কারা কারা? কারা কারা ডিসি? হাত তোলো, সবাই হাত তুলবে, যারা যারা ডিসি মনে হচ্ছে তারা হাত তুলবে। ডিসি। আচ্ছা, এবার একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমি যদি ভি এর মান ভি নটের সাপে, এই যে এই রেজাল্ট কি পেয়েছিলাম বলো, আই ইকুয়ালস টু, বলো আই ইকুয়ালস টু কি পেয়েছিলাম? আই ইজ ইকুয়ালস টু I0/√2 পেয়েছিলাম না? আরে আগের ডেরিভেশনটাতে তো এটাই এসেছিল। তাহলে বলো I0 এর মান কত? I√2। আচ্ছা, এটাকে চেঞ্জ করে এভাবে লিখতে পারি, ভি নট ইকুয়ালস টু V0√2। যদি ভি বসাতাম ইকুয়েশনগুলোতে সব, তাহলে কি আসছে? এটা না। এবার আমার বাড়িতে যা আসে সেটা, আরে কি লিখলাম, ভি। আচ্ছা, ভি আসবে। এটা আসলে কার পরিমাপ করছিল? RMS না? এটা কার পরিমাপ করছিল? RMS। তাহলে আমার বাড়িতে যেটা RMS এ 220 ভোল্ট বলছি, এটার মান কত বলছি? 220 ভোল্ট না? তাহলে আসলে এর পিক ভ্যালু কত হবে? বলে স্যার ভি নট হবে। আরে কি, এটা এটা তো ঠিকই আছে, এটা ঠিক আছে। V√2, তাহলে RMS এখানে কি আসবে? VRMS মাল্টিপ্লাইড বাই √2। তাহলে বলো VRMS এর মান কত দেওয়া? 220। √2 এর মান কত হয়? 1.41 ধরে নাও, আরো যাবে। আমরা এটার বেরোয় 311.11। তাহলে কত ভোল্ট সাপ্লাই দেবে? কত, মানে সবসময় কি 311 ভোল্ট দেবে? সবচেয়ে পিক কত দেবে? এবার ভালোভাবে শোনো। এবার মনে করো আমি এইখানে, আমি লাইনে, আমার এখানে একটা এসি সাপ্লাইও আছে, ডিসি সাপ্লাইও আছে। আমি যদি একবার এসি সাপ্লাই হাত দিই, এসি সাপ্লাই হাত দিলাম, আমার পিক কত ভোল্টেজ খাওয়ার চান্স আছে? আর এখানে ডিসিতে 220 হাইস্ট চান্স আছে। আর এটাতে তার মানে আমার বেশি ডেঞ্জারাস হয়ে গেল না? এবার ভাবো, তুমি মনে করলে যে আমি চলো মত কো ছুকার টাক্কার কে বাপাস আ সকতা হো, তুমি এবার এটাকে টাচ করতে চাইছো, তুমি ভেবে দেখো এটার ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ। তার মানে 100 বার এদিক 100 বার ওদিক। এবার তুমি টাচ করলে, তার মানে তোমার রেসপন্স টাইম যদি 10 মিলি সেকেন্ড হয় তাহলে তুমি বেঁচে যাবে। এর থেকে ইন্টারনেটেরও না পিং আরো বেশি হয়, 74-75 মিলি সেকেন্ড। তো তোমার কোনো বাঁচারই চান্স নেই। তুমি ভাবলে আমি যেটা একবার টাচ করে বেরিয়ে যাব, ইম্পসিবল। তুমি টাচ করবে মানে তোমার গল্প হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার এ তো বুঝতে পারলে তাহলে কে বেশি ডেঞ্জারাস, 220 ভোল্ট এসি আর 220 ভোল্ট ডিসি। 220 ভোল্ট এসি ইজ বেশি ডেঞ্জারাস। এরপরে শোনো, নেক্সট কোশ্চেনের দিকে যাব। আমাদের আর একটাই মাত্র টপিক এখান থেকে পড়ানোর আছে, পাওয়ার। কিন্তু পাওয়ার পড়ানোর আগে আমরা এখান থেকে কিছু কোশ্চেন সলভ করি। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন। 1 নম্বর,
আমাদের বলে দিয়েছে মনে করো আই ইকুয়ালস টু আই নট ছাড়ো এটাকে আরো বেটার করে নি, আই এর মান বলে দিয়েছে আই ইজ ইকালস টু 2 সাইন ওমেগা টি কজ ওমেগা টি। ঠিক আছে, আমি এখানে বললাম সবার ফার্স্ট কোশ্চেন যে এটা দিয়েছি আমি 2 আই নট সাইন ওমেগা টি কজ ওমেগা টি। ঠিক আছে, তোমাকে আমি জিজ্ঞাসা করলাম এর জন্য বলো আই নটের মান কত আসবে। আচ্ছা আরো বলে দিচ্ছি, যদি কোশ্চেনে আমার রেজিস্ট্যান্সের মান 2 ওহম দেওয়া থাকে তাহলে ভি নটের মান কত হবে। ফার্স্ট কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ 4 cos ওমেগা টি আই নটের মান তো একটা মান আসবে। হ্যাঁ 4। আচ্ছা চলো, তাহলে এটা থেকে সবার আগে কি করবে, আগে এটাকে আমার সলভ করতে হবে। এবার এটা মানে আসলে এটা না আই না, হ্যাঁ তার মানে আমরা এটাকে কি লিখবো বলো, সাইন 2 ওমেগা টি। তার মানে আসলে আমার ফেস কত এটা, তাহলে বলো আরে আই নট কেন লিখছি আই, তাহলে বলো আই নটের মান আসলে কত 1 না, আই নটের মান কত 1, তো এর আগে যেটা আছে সেটা হচ্ছে আই নটের মান। আরে আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি এভাবে লেখা থাকে, তো কার সাথে কম্পেয়ার করতে হবে, আই নট সাইন ওমেগা টির সাথে, তাহলে পিক ভ্যালু এখানে আগে আসলে কত আছে 1, তাহলে বলো ভি নটের মান কত হবে আই নট মাল্টিপ্লাইড বাই আর, তাহলে বলো আই নটের মান কত 1, আর এর মান কত 2, তাহলে কত হবে 2 ভোল্ট। নেক্সট কোশ্চেন, I is equals to 3 sin omega t, আরে I equals to 3 sin omega t plus 4 cos omega t। I নটের মান কত হবে, কোশ্চেনে বলে দিয়েছে যে রেজিস্ট্যান্সের মান 1 ওহম, তাহলে ভি নটের মান কত হবে। নেক্সট কোশ্চেন, চলো ট্রাই করো এটা। 3 sin omega t plus 4 cos omega t করো, কি করবে, পিক ভ্যালু স্কয়ার বাই স্কয়ার করলেই তো হয়ে যাবে, পিক ভ্যালুর স্কয়ার করতে পারবে, কাজে লাগবে অনেক কিছু। চলো দেখি, আমরা মেনলি যখন আই নটের কথা বলছি আমরা জানি আই নট মানে হয় আই আর এম এস মাল্টিপ্লাইড বাই 2 না। আচ্ছা তাহলে এটা বলতে পারি আই নটের স্কয়ার, এটার স্কয়ার সমান সমান কত হবে, আই আর এম এস এর স্কয়ার ইন্টু 2। এক তো এটা মেথড হয়, এই মেথড দিয়ে বাড়িতে নিজেরা করার চেষ্টা করবে, কারণ এটা আই থিঙ্ক তোমরা পারবে। আমি অন্য একটা মেথড দেখাচ্ছি, আমি এখানে আই এর এখানে আগে এটার আগে কত ছিল 3 সাইন ওমেগা টি প্লাস এটা কত দেওয়া আছে 4 কজ ওমেগা টি। ওকে, এবার শোনো আমি এদের দুজনকেই না 1/5 দিয়ে ভাগ করছি। ওকে, এটাকে কি দিয়ে ভাগ করলাম 1/5 দিয়ে ভাগ করে নিলাম। আচ্ছা আমি যদি এটাকে 1/5 দিয়ে ভাগ করি, বলো এখানে কত আসবে 3/5 সাইন, ও হ্যাঁ গুণ করতে হবে না, সরি 5 দিয়ে গুণ করলাম, 5 দিয়ে গুণ করলে কত আসবে 3/5 সাইন ওমেগা টি প্লাস 4/5 কজ ওমেগা টি। ওকে, এবার তোমাদের কি মনে আছে যে 3/5 আসলে কজ 53 ডিগ্রির মান আসে, আগের ইয়ারে ছিল তাই না, এগুলো এরকম মনে আছে এগুলো, তাহলে এখানে একটা সামথিং অ্যাঙ্গেল, এখানে একটা সামথিং অ্যাঙ্গেল, তারপরে 5 অফ সাইন অফ এটা কিছু সাইন ওমেগা টি, আমরা জানি বোঝাই যাচ্ছি যে 53, তো লিখে দিই 53।
হ্যাঁ সাইন অফ এ প্লাস বি, তাহলে পিক ভ্যালুর মান কত আসলো 5। এবার যারা অঙ্ক নিয়ে এতটা বেশি বোঝে না তাদের জন্য আরেকটা রুলস, এটা তোমরা নিজেরা করবে, এটা না, আরেকটা রুলস, এটা হচ্ছে শর্টকাট। শর্টকাট কি, দেখবে এর পিক ভ্যালু কত আছে আর এর পিক ভ্যালু কত আছে তার স্কোয়ার করে দেবে। কি বললাম, এর পিক ভ্যালু আর এর পিক ভ্যালু স্কোয়ার করে দেবে। তাহলে যদি জিজ্ঞাসা করে আই নটের মান কত হবে, মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে হচ্ছে আন্ডার রুট অফ 25 মানে হচ্ছে 5, একবারেও বলে দেওয়া যায়। ওকে, সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এটা পসিবল। আর আর এর লেখার দরকার নেই, মাথায় থাকবে আন্ডার রুট 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। চলো পরের কোশ্চেন, এটা এটা একই টাইপের কোশ্চেন দিচ্ছি, বলো এটা কত হবে, i ইকুয়ালস টু 2 প্লাস 3 সাইন ওমেগা টি। বলো এই কোশ্চেনটা শর্টকাট দিয়ে বলো কি হবে, শর্টকাট ইউজ করবে, পিক ভ্যালুর স্কোয়ার প্লাস পিক ভ্যালুর স্কোয়ার তার রুট, তাহলে বলো i নট আন্ডার রুট অফ 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে কত আসবে আন্ডার রুট অফ 4 প্লাস 9, তাহলে কত হবে আন্ডার রুট অফ 13। বোঝা গেল? আচ্ছা চলো পরের কোশ্চেন, i is equals to i not sin omega t plus i not cos omega t। চলো বলো কত হবে, কি বলেছি, পিকের স্কোয়ার করবে, বলো এটার জন্য কি করবে, পিকের স্কোয়ার করতে হবে না, তাহলে i নট স্কোয়ার প্লাস i নট স্কোয়ার, তার মানে আসবে i নট রুট 2। বোঝা গেল? এভাবে আমরা সলভ করতে পারি লিনিয়ার ইকুয়েশন, তো স্বাভাবিকভাবে এমন হবে। এবার শোনো, আমি একটাই শুধুমাত্র আলাদা টাইপের কোশ্চেন বাড়ির জন্য রেখেছি, আর সেটার অ্যান্সার তোমরা নিজেরা বাড়িতে ফাইন্ড করবে। এগুলো আমরা কি বের করেছি বলতো, প্রত্যেকটাতে পিক ভ্যালু। আমি কোশ্চেনটাকে একটু যদি ঘুরিয়েও দিতে পারতাম, আরএমএস ফাইন্ড করো তো, আমি দেখতে চাই এটার কে আরএমএস ফাইন্ড করতে পারে। আমি এগুলো কি বের করেছি, সব পিক ভ্যালু। বোঝা গেল? পিক ভ্যালুর ক্ষেত্রে এরকম ইউজ করা যায়, স্কোয়ার প্লাস স্কোয়ার। আমার কোশ্চেন হলো, যদি আমি জিজ্ঞেস করি আরএমএস কি, বলে দেওয়া যায়, চাপ নিও না, ইজি জিনিস। বলে স্যার আমরা তো জানি পিক ভ্যালুকে যদি √ 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আরএমএস চলে আসে, তাহলে আমি যদি পিক ভ্যালুকে, আমার পিক ভ্যালুর মান কত i নট, তাহলে আইআরএমএস ইজ ইকুয়ালস টু কত আসবে বলো, পিক ভ্যালু ডিভাইডেড বাই √ 2। পিক ভ্যালুর মান কত এসেছিল i নট √ 2 ডিভাইডেড বাই নিচে কত হবে √ 2, তাহলে আরএমএস এর মান কত i নট। বোঝা গেল? চলো আরেকটা কোশ্চেন, এটা বইয়ে খুব ফেমাস কোশ্চেন, এভাবে দেওয়া থাকে, i ইজ ইকুয়ালস টু i1 সাইন ওমেগা টি প্লাস i2 কজ ওমেগা টি। কোশ্চেনে জিজ্ঞাসা করেছে, বলো আইআরএমএস এর মান কত হবে। আমি তোমাকে এতটা এখন তৈরি করে নিয়েছি না, এই কোশ্চেনে বড় বড় সলিউশন হয় যদি বইতে দেখে থাকো, তার তুলনায় এটা এখন 1 মিনিটে হয়ে যাবে। বলো কিভাবে করবে, বলেছে আগে পিক ভ্যালু বের করি, i নট কত হবে বলো, i1 স্কয়ার প্লাস i2 স্কয়ার, আর আরএমএস এ গেলে কি করতে হবে, বাই √ 2 i1 স্কয়ার প্লাস i2 স্কয়ার, এটার পুরোটার একসাথে রুট দিয়ে দিই, এটাই অ্যান্সার আসবে। এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা করে নাও শুধু। এসি বর্তনীতে ব্যয়িত ক্ষমতা, লাস্ট টপিক। আচ্ছা আচ্ছা, তার আগে একটা ছোট জিনিস লিখে নাও, আকৃতি গুণক, পয়েন্ট করো আকৃতি গুণক। আকৃতি ইংলিশে বলে ফর্ম ফ্যাক্টর, আকৃতি গুণক ইংলিশে বলে ফর্ম ফ্যাক্টর। আমরা বিভিন্ন টাইপের কার্ভ দেখেছিলাম ফার্স্টে যখন পড়ানো স্টার্ট করেছিলাম, সাইন কার্ভ, ট্রায়াঙ্গুলার কার্ভ, রেক্ট্যাঙ্গুলার কার্ভ, এরকম আলাদা আলাদা টাইপের কার্ভ দেখেছিলাম না। প্রত্যেকটা আলাদা আলাদা কার্ভের জন্য না একটা জিনিস তো আলাদা হবেই, আর সেই আলাদাটাকে কে ডিফাইন করে, আকৃতি গুণক বা ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টরকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, মাথায় রাখবে, আইআরএমএস ডিভাইডেড বাই আই পিক, মানে আই নট, দ্যাট ইজ কল্ড ফর্ম ফ্যাক্টর। বোঝা গেল? ফর্ম ফ্যাক্টর মানে কি, আইআরএমএস
ডিভাইডেড বাই আই নট। এবার একটু মজার ব্যাপার শোনো, মজার ব্যাপার হলো একমাত্র স্কোয়ার ওয়েভের ক্ষেত্রেই হয় একদম উপরে নয় একদম নিচে, হয় একদম উপরে নয় একদম নিচে, হয় উপরে নয় নিচে, এভাবে যাবে না। এটা কি টাইপের ওয়েভ? স্কোয়ার ওয়েভ। তার মানে এর ক্ষেত্রে অলওয়েজ এ প্রাইমেই রয়েছে, ও কোনোদিন নেমেছে নিচে? আরে মানে নিচে নামলেও ওটাও তো তোকে ঝাটকা মারলে তুই মরে যাবি। আরে নেগেটিভ দিক থেকে ঝাটকা মারলেও মরবি, পজিটিভ দিক থেকে ঝাটকা মারলেও মরবি। তার মানে ও কখনো জিরোর কাছাকাছি গেছে না, হয় উপরে নয় নিচে, হয় উপরে নয় নিচে। তার মানে ওর জীবনে আরএমএস আর পিক বলে আলাদা কিছু নেই, ও অলওয়েজ ইন প্রাইম। তাহলে এর জন্য আই নটের মান আর আইআরএমএস এর মান সেম হবে না? এর জন্য আইআরএমএস এর মান আর আই নটের মান সেম হবে। এটা কি বলা পসিবল এর জন্য সবসময় আই নট আইআরএমএস আর আই অ্যাভারেজ সেম হবে? আই নট আইআরএমএস আর আই অ্যাভারেজ সেম হবে না, বলা যাবে না। কেন? তুমি একটা পূর্ণ পাক নিলেই তো আই অ্যাভারেজ জিরো হয়ে যাবে, বলা যাবে না। কোনটা বলা যাবে না? তার মানে অ্যাভারেজের সাথে ইকুয়াল বলা যাবে না। কার সাথে ইকুয়াল বলা যাবে? আই নট আর আইআরএমএস এক। তাহলে আমি বলতে পারি স্কোয়ার এভারেজের জন্য, স্কোয়ার কার্ভের জন্য ফর্ম ফ্যাক্টর এক হয়। আরে দুটোই তো ইকুয়াল, তাহলে এটার মান কত হবে? 1। বোঝা গেল? তাহলে পিক ডিভাইডেড বাই অ্যাভারেজ। চলো আরেকটা বের করি, আরেকটা লাস্ট। তোমাদের একটু আগে আমি সাইনের জন্য জিনিসপত্র বলে দিয়েছি। সাইন আর এদের মধ্যে রিলেশন কি ছিল? বলে স্যার আই আর এম এস ইজ ইকুয়ালস টু সাইন কার্ভের জন্য কি পেয়েছিলাম? আই নট বাই √2, এভাবে লেখা যায়। তাহলে আমি কি বলেছি? আই আর এম এস বাই আই নট। তাহলে বলো আই আর এম এস বাই আই নট ইজ ইকুয়ালস টু কত আসবে? 1/√2 আসবে না? তাহলে 1/√2 করলে কি পেয়ে যাব? ফর্ম ফ্যাক্টর পেয়ে যাব। বোঝা গেল? এইভাবে আমরা ফর্ম ফ্যাক্টর ফাইন্ড করতে পারি। এটা কি এসেছে? ফর্ম ফ্যাক্টর। হ্যাঁ হ্যাঁ, এটা সাইনের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে সাইন কার্ভের জন্য, সবার জন্য কিন্তু আলাদা আলাদা আসছে। আরে নামটাই তো তেমন না, আকৃতি কেমন আকৃতি আছে তার উপর ডিপেন্ড করবে। হয়েছে এটা? চেঞ্জ করি, লাস্ট টপিক। চলো পয়েন্ট করো পাওয়ার। বলে এসি বর্তনীতে ব্যয়িত ক্ষমতা। আগে শর্টকাটে করছি, তারপরে একটু বেশি প্রসেসে গিয়ে বলে দেবো। আগে শর্টকাট বলছি। শর্টকাট কি? শর্টকাট হলো আমার পাওয়ার যেটা হয় সেটা কি হবে? পাওয়ার ভি আর আই এর গুণফল হবে না? আরে পাওয়ার মানে কি? ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই কারেন্ট। তাহলে ভি মাল্টিপ্লাইড বাই আই। বলো ভি এর জায়গায় লেখা যায় ভি নট সাইন ওমেগা টি, আর এই আই এর নটের জায়গায় আই নট সাইন ওমেগা টি। আচ্ছা বলো ভি নট আর আই নট এটা। আচ্ছা এখান থেকে আমি লিখতে পারি সাইন স্কোয়ার ওমেগা টি। এবার শোন, আমি না পি এর অ্যাভারেজ বের করতে চাই। আমি কি চাই? পি এর অ্যাভারেজ। কোনো ঝামেলা করবে না, বলে স্যার যেটার অ্যাভারেজ আপনি সেটার কি করবেন? ইন্টিগ্রেশন অফ, হ্যাঁ হ্যাঁ, ভি নট আই নট সাইন স্কোয়ার ওমেগা টি তার পাশে ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ। মনে পড়ে? আচ্ছা আমি শুরুতেই ইন্টিগ্রেশনে বলে দিয়েছিলাম না যে যদি সাইন স্কোয়ার ওমেগা টি এর অ্যাভারেজ করে আমার যদি ইন্টিগ্রেশন করতে হয় কত আছে? হাফ। আমি শুরুতেই তো বলে দিয়েছিলাম এটা করলে কত আসে? হাফ। তার মানে আমি যদি এই পুরো পার্টটার কথা বলি তাহলে এটা দিয়ে কি আসবে? হাফ আসবে। তাহলে আমার আসবে ভি নট আই নট ডিভাইডেড বাই 2 আসবে। এটা সলিউশন করলে কত আসবে? ভি নট আই নট ডিভাইডেড বাই 2। আচ্ছা এটাকে এভাবে লেখা যায় ভি নট, এদিকে ভালোভাবে দেখো, ভি নট বাই √2, আর এটাকে লেখা যায় আই নট বাই √2। এটা মানে লেখা যায় ভি আর এম এস, আর এটা মানে লেখা যায় আই আর এম এস। এটা কি পাওয়ার? অ্যাভারেজ পাওয়ার। অ্যাভারেজ পাওয়ার, অ্যাভারেজ পাওয়ারের মান কি আসলো? ভি আর এম এস আর আই আর এম এস। এবার আমার একটা কথা শোনো,
আমার কাছে মনে করো একটা এসি সার্কিট আছে আর আমার কাছে একটা ডিসি সার্কিট আছে। এসি আর ডিসিতে আমি কোন একটা জিনিস সেম বলতে পারি? আরএমএস, অ্যাভারেজ না পিক? বলো, আরএমএস, অ্যাভারেজ আর পিক কোনটা সেম হয়? আরএমএস তো বললাম না, আরএমএস দিয়ে সব মেজার করবো। তো ডিসিতে যা নর্মাল, ডিসিতে তো কখনো কমা বাড়া এরকম ব্যাপার নেই, ডিসিতে তো ফিক্সড। কখন ফিক্সড হয় না? এসিতে। তাহলে এসিতে যেটা আমরা বলছি আরএমএস, সেটাই তো ডিসির নর্মাল ভোল্টেজ। এবার কিছু বুঝতে পারলে এটার সাথে ওটা রিলেট করে? পাওয়ারের যে ব্যাপারটা না, সেটা এসি বা ডিসি কারো উপর ডিপেন্ড করে না, পাওয়ার তো ভিআই নেবে। কথা বুঝতে পারলে? ওখানেও পাওয়ার কত নিত? ভিআই। আর এখানেও পাওয়ার কত নেবে? আরএমএস ভ্যালু দিয়ে শুধুমাত্র নিচ্ছে, আর আমরা তো আরএমএস দিয়ে রিডিং মাপি বাড়িতে। তার মানে তুমি এরকম কোনোদিন বলবে না যে এসিতে বিদ্যুৎ বিল কম আসে, ডিসিতে বেশি আসে, কোনো কিছুতেই কিছু না, সব কটাতেই সেমই বিল আসবে, সেমই এনার্জি খাবে। তার মানে এটার ক্ষেত্রেও যা আর ওটার ক্ষেত্রেও তাই। এবার শোনো, আমি যদি লং মেথডে যাই, কেন লং মেথডে যাব? একটা জিনিস শুধুমাত্র পড়ানোর জন্য, আমি বেশি লং মেথডে যাব না, অল্প একটু বলে দিচ্ছি। আমি মনে করো এখানে এই যে জিনিসটা পি অ্যাভারেজ, এটা আমি যদি প্রপারলি ফাইন্ড করতাম একটু অন্যভাবে। আচ্ছা, সব সময় কারেন্ট আর ভোল্টেজ একই জায়গায় থাকবে এমন তো কোনো মানে নেই। হতে পারে কারেন্ট এগিয়ে চলে গেছে, ভোল্টেজ পিছিয়ে রয়েছে, আমি বলছিলাম না? আরে কার্ভ যে সবসময় দেখতে খুব সুন্দর দেখতে হবে, এটার সাথে এই কার্ভটা ওফ কি সুন্দর লাগছে, এমন তো হবে না। হতে পারে একটা এগিয়ে গেল একটা পিছিয়ে গেল, এমনও হতে পারে। যদি এমন হলো, তাহলে আমরা লিখতে পারি ভি ইজ ইকালস টু ভি নট সাইন ওমেগা টি, আর এটা আই ইজ ইকালস টু বলো কি হবে? আই নট সাইন ওমেগা টি, বাট এর সাথে একটা ফেজ ডিফারেন্স চলে আসলো, মনে করো ফাই। কে এগিয়ে আছে? পরের দিন এগিয়ে পেছনে আরো পড়াবো, কিন্তু দেখেও তো বলা যায় কে এগিয়ে আছে। আই এগিয়ে আছে, কতটা এগিয়ে আছে? ফাই এগিয়ে আছে। ওকে, এবার আমি যদি এবার সেম ফর্মুলাটা যদি এখানে লিখতাম তাহলে কি আসতো? বলতে স্যার ভি নট আই নট সাইন ওমেগা টি, আর এখানে আসতো সাইন অফ ওমেগা টি প্লাস ফাই। এবার শোনো, এক তো হলো আমি এখন ডেরিভেশন করব, করে তোমাকে আবার অ্যাভারেজ প্রমাণ করে দেখাবো, আর নয়তো তোমার কাছে দ্বিতীয় উপায় আছে আমাকে ট্রাস্ট করা, এবার আর কোনো উপায় নেই। তো আমি তোমাকে অল্প একটু বলে দিচ্ছি, এখানে সাইন ওমেগা টি আছে। এবার এখানে যখন ভাঙবে কিভাবে ভাঙবে? সাইন ওমেগা টি প্লাস কস ফাই প্লাস কস ওমেগা টি সাইন ফাই। এবার মনে আছে ফুল সাইকেলের জন্য পড়িয়েছিলাম, যদি যেগুলো সিঙ্গেল ডিজিট থাকবে উইদাউট স্কোয়ার সেগুলো 0, আর যেগুলো মাথায় স্কোয়ার থাকবে সেগুলো হাফ। তুমি না যদি এগুলো বসাও, বসানোর পরে এটার মান আসবে দেখবে ভি নট আই নট বাই, আগের বারও যেমন এসেছিল 2 এসেছিল না, তেমনই আসবে ভি নট আই নট ডিভাইডেড 2, আর সাথে একটা এক্সট্রা পার্ট দেখবে যার কোনো মা বাবা থাকবে না, ও পড়ে থাকবে, আর সেটা হচ্ছে কস ফাই। যদি ফেজ ডিফারেন্স থাকে তাহলে কি থাকবে? কস ফাই। আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই না এটা থাকে, কেন ভোল্টেজকে আর কারেন্টকে একসাথে চালানো খুব মুশকিল। বোঝা গেল? ভোল্টেজকে আর কারেন্টকে একসাথে একই টাইমে চালানো একটু মুশকিলই আছে, ভালো রকমই মুশকিল আছে। তার মানে আমরা এখানে কি পেলাম? কস ফাই। এবার আমরা একটা জিনিস তার মানে বলতে পারি, আমরা পাওয়ার, এই যে পি পি পাওয়ার, পাওয়ার কস ফাই এর উপর ডিপেন্ড করে, আর এই কস ফাইটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। কি বলে? পাওয়ার ফ্যাক্টর। বোঝা গেল? এটাকে কি বললাম? পাওয়ার ফ্যাক্টর। তোমরা শুধুমাত্র এই জায়গা থেকে আবার বাক্স করছি, যেই বার দুটো আগে লিখে নাও। এক হচ্ছে গিয়ে এই লাইনটা, এই লাইনটা, আর এই জায়গা থেকে লিখে রাখো এটা, আর এই জায়গা থেকে লিখে রাখো এটা, এটা, এই কটা লিখে রাখো পি। তিনটেই পি লিখেছি। ফার্স্ট এটা কার জন্য লিখেছি? যদি একই অ্যাঙ্গেলে থাকে। তারপরটা যদি বাস্তবে ফেজ থাকে, ফেজ থাকলে কি হবে? এটা কস ফাই সাথে যাবে, আর পাওয়ার ফ্যাক্টর কি হবে? নর্মালি কস ফাই। তাহলে পাওয়ার কস ফাই এর উপর ডিপেন্ড করে তো। এবার একটা মজার জিনিস শোনো, এত মজা পেয়ে যাবে না, দেখবে এরপরে আর বাড়িতে গিয়ে এসি পড়া স্টার্ট করে দেবে। আমরা লাস্ট ইকুয়েশন কি পেয়েছি? পি ইজ ইকুয়ালস টু ভি নট আই নট কস ফাই না? দুটো মান বসাচ্ছি। এক নম্বর, যদি ফাই এর মান 0 ডিগ্রি বসাই, বলো কি হবে?
বলবে স্যার যদি আপনি ফাই এর মান 0 ডিগ্রি বসান তাহলে দুটো একই ডিগ্রি একইতে চলে আসলো, তাহলে এটা কত আসবে পি, আচ্ছা রুট ডিভাইডেড বাই 2 ছিল না, তাহলে পি ইজ ইকুয়ালস টু আসবে ভি নট আই নট ডিভাইডেড বাই 2, তার মানে ভি আর এম এস আই আর এম এস। কোনো মজা আছে এটায়? বলো না, নেই, কোনো মজা নেই। চলো পরে 2 নম্বর, যদি ফাই ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হয় বলো কি হবে? 0 হয়ে যাবে না পাওয়ারের মান? ভি নট আই নট 2 মাল্টিপ্লাইড বাই 0, পাওয়ার কত হয়ে গেল 0। তাহলে একটা সার্কিটে যদি কোনোদিন ভোল্টেজ আর কারেন্টকে পারপেন্ডিকুলার নেওয়া যায় তাহলে সে কত বিল পড়াবে? 0, কোনো রকম ওয়াটই নেবে না। এই কারেন্টকে, এখানে কি কারেন্ট নেই? বলো কারেন্ট নেই, আছে তো, আই নট আছে না কারেন্ট, ভোল্টেজ নেই, বলবে হ্যাঁ আছে ভোল্টেজ। এই কারণের জন্য এই যে এই যদি ফাই এর মান 90 ডিগ্রি হয় তাহলে বলো কস ফাই কত হয়ে যায়? কস ফাই কত হয়ে যায়? 0 হয়ে যায় না? কস ফাই হয়ে যায় 0। আর কস ফাইকে কি বলা হয় বলো? কস ফাইকে বলা হয় ফর্ম ফ্যাক্টর, কস ফাইকে বলা হয় ফর্ম ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টর হয়ে যায় 0। আর যদি ফর্ম ফ্যাক্টর 0 হয়ে যায় তাহলে এই সিস্টেমে পাওয়ারের মান কত হবে? পাওয়ারের মান হবে 0। আর এই সিস্টেমে কি কারেন্ট ফ্লো হবে না? বলবে হ্যাঁ হবে। কারেন্ট ফ্লো হবে না? হ্যাঁ কারেন্ট ফ্লো তো হচ্ছে, আই ইজ ইকুয়ালস টু আই নট, ওই যে কজ ওমেগা টি, সরি আই নট সাইন ওমেগা টি প্লাস ফাই হিসেবে যাচ্ছে। এই কারণের জন্য এই জিনিসকে বলা হয় ওয়াটলেস কারেন্ট, এটার নাম হয় ওয়াটলেস কারেন্ট। বোঝা গেল? হ্যাঁ দুটো, হ্যাঁ করার দেখি নেক্সট দিন ট্রাই করবো। হ্যাঁ না, সুবিধা অনেক কিছুতেই আছে, কন্ট্রোল করতে পারবে জিনিসগুলোকে। আগে কি হতো, আগের দিনে যে রেগুলেটরগুলো, ওই রেগুলেটরগুলোতে তুমি যদি কমাতেও বা বাড়াতে তার উপরে কিছু যায় আসতো না, বিল যা পড়ার তাই পুড়তেই থাকবে। যদি আমি কোনোভাবে, আগের দিন পড়িয়েছিলাম না ইন্ডাক্টর অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে বিহেভ করে, এবার আমি যদি কোনোভাবে ইন্ডাক্টরকে এভাবে কাজে লাগাতে পারি তাহলে আমি ফ্যান বাড়াই বা কমাই তাতে বিল কমবে আবার বাড়বে, এমনভাবেই চলবে। বুঝতে পেরেছো? তারপরে সব যা যা সিস্টেমে রেগুলেটর দেখো সব জায়গায় দেখবে। লাস্ট একটা জিনিস বলছি তাহলে তোমার আরো ভালো লাগবে, যে একটু তো অন্তত জেনে যাই বাড়ি থেকে যে কি কাজে লাগতে পারে। পাওয়ারের একটা অঙ্ক করাতাম বাট থাক ছেড়ে দিই, এ তো বাড়ি থেকে একটু পড়ে নিও। আমরা আমাদের এক্সপেরিমেন্টটাকে রিপিট করব আর টোটাল 3টে কোশ্চেন পড়বো, ঠিক আছে? আর সেই 3টে কোশ্চেনের তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। সব ফার্স্ট কোশ্চেন হলো, আমরা তো লাস্ট কি পড়লাম যে একটা সার্কিটের ক্ষেত্রে যদি এসি সাপ্লাই থাকে, এসি সাপ্লাইয়ে বারবার কারেন্ট যাবে বারবার কারেন্ট অফ হবে, এমনও তো বলতে পারি। 0 হবে আবার পিকে যাবে আবার 0 হবে। তার মানে লাইটগুলোতে কেন এমন হয় না যে বারবার বারবার ডিম ডিম করছে না? এমন কেন হচ্ছে না? ডিম কেন করছে না? অফ হয়ে যাওয়া আবার অন হয়ে যাওয়া এমন হওয়া তো উচিত। তাহলে বলতো কেন এটাতে বারবার অফ অন হচ্ছে না? ও বলছে ন্যূনতম সময় হচ্ছে, ও কি ঠিক বলেছে? উত্তর হলো গিয়ে ওই যে 1 সেকেন্ডের ওই গল্প, ও তার মানে ওটা বলতে চাইছে। কিন্তু আমরা একটু আগে একটা এক্সপেরিমেন্ট করলাম না, একবার উপরে তোলো আবার এই যে লাইট জ্বালিয়ে দিই, উপরে তোলো, করছে না ফ্লিকার, এবার আবার সোজা আনলে করছে না, তাহলে কি এই লাইটে আর হচ্ছে না? তার মানে নিশ্চয়ই এটা আর ওটা একই জিনিস না? তার মানে এই লাইটের মধ্যে এমন কি থাকে যার জন্য এটা এরকম ফ্লিক করে? সেটাকে বলা হয়, এর পরে অনেক পরে পড়বে, যদি পরবর্তীকালে ফিজিক্স আরো নিয়ে এগিয়ে যাও তাহলে পালস বলে একটা জিনিস পড়বে, এর ভেতরে পালসের কারণে হয়। আচ্ছা, আমি যদি এই লাইটটাকে চাই এখন ডিসি সোর্সে ইউজ করবো, আমি কি পারবো ডিসি সোর্সে ইউজ করতে? পারবো তো। তাহলে এসির জিনিস ডিসিতে ইউজ করা যায়, কি বললাম?
এসির যা যা জিনিসপত্র আছে ডিসিতে ইউজ করা যায়, বা ডিসির যা যা জিনিস আছে এসিতে ইউজ করা যায়। তো আগে এটা নিয়েও ক্ল্যারিটি রাখতে হবে যে কোনটা কেমন ইউজ করা যায়। দেখো আমি মনে করি একটা ডিসি মোটর মার্কেট থেকে কিনে আনলাম আর সার্কিটের সাথে আমি অ্যাড করে দিলাম, কি হবে বলতে পারবে কেউ? ওটা একবার মাত্র ঘুরবে, কেননা প্রথম ওই যে বললাম না 10 মিলি সেকেন্ড, তো বুঝতে পারবে না এসি না ডিসি, একদিকে ইউনিফর্ম কারেন্ট আসলো, ও তত সময় বুঝতে পারবে না, তত সময় ঘুরবে। কিন্তু তারপরে কি হবে, তারপরে সিস্টেমে এত পরিমাণে হিট জেনারেট হয়ে যাবে বারবার ঘোরাতে, ও তো ওর জন্য তৈরি না, ব্লাস্ট করে যাবে। তার মানে মাত্র কত সময়ের জন্য টিকবে? 10 মিলি সেকেন্ড থেকে 15 মিলি সেকেন্ডের জন্য টিকে অফ, খতম। এবার শোনো, আমি মনে করো একটা অ্যামমিটার বানিয়েছি আর একটা ভোল্ট মিটার বানিয়েছি। অ্যামমিটার আর ভোল্ট মিটারটা বানিয়েছি কি চেক করার জন্য? ডিসি সোর্সের জন্য। কার জন্য চেক করেছি? ডিসি সোর্সের জন্য। সেটাকে আমি এসি সোর্স ইউজ করতে পারবো? বলবে যে হ্যাঁ পারবো, যদি সেটা হিটিং এফেক্টের উপর তৈরি হয়। কেন হিটিং এফেক্টেই তো আমি দেখলাম যে আমার যেটা ভিআরএমএস, আর আইআরএমএস, এটা কার জন্য আসে? এসির জন্য। আর এটাই তো আমার ভিআরআই ফর ডিসি। এই জন্য পাওয়ারের ইকুয়েশন কি হবে? এই দুটোর মাল্টিপ্লিকেশন। আর এর জন্য পাওয়ারের ইকুয়েশন কি হবে? এই দুটোর মাল্টিপ্লিকেশন। আচ্ছা এবার শোনো, লাস্ট জিনিস, এটাকে কেন কানেক্ট করে এটা চললো? এটাকে যখন এর সাথে কানেক্ট করলাম, এটা তো জ্বলে উঠেছিল। আরে ভাই জল যা সিমসিম, হ্যাঁ আরে আরে তারা, হ্যাঁ এটা জ্বলছে তো। বাইরে থেকে কি কানেক্ট করেছি? রেজিস্টার। এবার এটা কি ব্যাটারির দুই প্রান্তে কানেক্ট করলে চলবে? হ্যাঁ চলবে। এবার শুনে নাও, এগুলো না একটু বোঝার দরকার আছে। আসলে প্রত্যেকটা ডিভাইস যেগুলো আমাদের ডিসির জন্য তৈরি করা হয়, সেগুলো আসলে ডিসিতেই জ্বলে। এই লাইট বাস্তবে ডিসিতেই জ্বলছে, বাট তুমি ভাবো এসিতে জ্বলছে, না, কোনোভাবে এটা এসিতে জ্বলছে না। এর ভেতরে একটা আলাদা ভাবে জিনিস ইউজ করা হয়, দ্যাট ইজ কল্ড রেকটিফায়ার। আর যখন এটা আমরা অনেক পরে পড়বো সেমিকন্ডাক্টরে, রেকটিফায়ার ইউজ করে এই যে যা যা এসি কারেন্ট আসে সবাইকে কি করে দেয়? ডিসিতে কনভার্ট করে দেয়, তাই জন্যই লাইটটা জ্বলে। আচ্ছা ফ্লিকার করে কেন বললাম? পালসের জন্য, নট ফর এসি কারেন্ট 50 বার যাচ্ছে আসছে। এসব ভুল ভাল থিওরি যদি কোথাও বলে না, তুমি পড়বে। আর ও যেটা বলেছে ওটা অনেকটা ঠিকঠাক, যে লাইট কন্টিনিউয়াস আছে, ওটা তো আলাদা জিনিস। ওটা তো আমরা চোখ দিয়ে দেখতে পাই, ওটা তো ইলেকট্রন এমিশনের জন্য ডিপেন্ড করে, ওটা পুরোপুরি আলাদা জিনিস। ওটা তো কোনটা কন্টিনিউয়াস হবে আর কোনটা ডিসক্রিট হবে, এটা আমাদের কি এই টপিকের মধ্যে পড়ছে না। ওটা কার মধ্যে পড়ছে? ইলেকট্রন একটা কক্ষ থেকে আরেকটা কক্ষপথে আসার জন্য কত টাইম নিচ্ছে তার উপর ডিপেন্ড করে, ওটা পুরোপুরি আলাদা টপিক। তার মানে এসির কারণে কি এটা ফ্লিক করে? না। সবার আগে মাথায় রাখবে এসির কারণে কি এটা ফ্লিক করে না। এটা কি ডিসিতে ইউজ করা যাবে? হ্যাঁ। এটা কি এসিতে ইউজ করা যাবে? হ্যাঁ। কেন ইউজ করা যাবে? জাস্ট বিকজ অফ রেকটিফায়ার। বোঝা গেল? চলো আচ্ছা ক্লাস এখানে শেষ করে দিই। এক্সামটা